নমস্কার, স্বপ্নের করিডোরে আয়োজিত সাহিত্য আড্ডায় আপনাদের সকলকে স্বাগত। একটু আগেই আমরা সংবাদ পেলাম আমাদের বিশিষ্ট সাহিত্যিক এবং শিক্ষাবিদ ডক্টর রামদুলাল বসু প্রয়াত হয়েছেন। আমরা আমাদের পত্রিকার তরফ থেকে গভীর শোক জ্ঞাপন করছি। তো আজকে আমরা পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আমাদের সঙ্গে আরেকজন বিশিষ্ট কবি এবং সম্পাদক রয়েছেন, আপনারা সকলেই ছিলেন, আমাদের সকলের প্রিয় রয়েছেন স্নেহাশিস মুখোপাধ্যায় মহাশয়। তো স্নেহাশিস দা নমস্কার। নমস্কার আমাদের সাহিত্য আড্ডায়। তো প্রথমেই বলি যে দুঃসংবাদটা একটু আগে পেলাম, তো ডক্টর রামদুলাল বসু, তার সম্বন্ধে কিছু কথা তুমি বলো। রামদুলাল বাবুর সঙ্গে আমার পরিচয় 90 দশকের ইয়েতে, যখন আমাদের অন্ডালে একটি পত্রিকা সবাই জানেন যে ইস্পাতের চিঠি, পৃথ্বীশ চক্রবর্তীর সম্পাদিত ইস্পাতের চিঠি, এটি বাসন্তী কুটিরে রেলওয়ের ওখানে প্রতি বছরই উনি অনুষ্ঠান করতেন। তো সেখানে রামদুলাল বাবুর সাহিত্য সম্পর্কে বিভিন্ন রকমের জানা আমার ছিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ওনার বক্তব্য শোনার সৌভাগ্য সে সময় হয়। এবং সত্যি কথা বলতে কি, এই অঞ্চলের মানে শিল্পাঞ্চল এবং কয়লা অঞ্চলের যে শিল্প সাহিত্য সংস্কৃতির যে ব্যাপারটা, সেটা রামদুলাল বাবু খুব ভালো জানতেন এবং এই অঞ্চলে মানুষের সঙ্গে তার আত্মীয় একটা ছিল। এবং নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের দীর্ঘদিন তিনি সভাপতিত্ব করেছেন এই অঞ্চলে, এবং রানীগঞ্জ শাখার যে ব্যাপার সেটা উনি দেখতেন। এবং আমরা জানি যে কোনো ব্যাপারে সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রে আমরা এক কথায় অভিভাবক হিসাবে তাকে মান্যতা দিয়েছি, এবং উনি আমাদের সকলকেই খুব স্নেহের দৃষ্টিতে দেখতেন। এবং এই অঞ্চলে যা কিছু শিল্প সাহিত্য সংস্কৃতির বিকাশ, সেখানে রামদুলাল বাবুর একটা যথেষ্ট ভূমিকা আছে। এবং বিশেষ করে টিডিবি কলেজের আব্দুল সামাদ, রামদুলাল বাবু, মনোজ বাবু, এরকম মানে দিকপাল সব এক একজন মানুষ, তারা সাহিত্যের সংস্কৃতির ক্ষেত্রে অনেক কিছু অবদান রেখেছেন এবং উনি চলে গেছেন। সত্যিই আমাদের এটা খুবই দুঃখের, এবং ওনার প্রতি আমাদের গভীর শ্রদ্ধা জানাই। এবং দুর্গাপুর অঞ্চলের প্রতিটি মানুষের সঙ্গে ওনার একটা নিবিড় যোগাযোগ ছিল এবং সমস্ত কিছু খোঁজ খবর রাখতেন এবং তরুণ প্রজন্মের ছেলে মেয়েকে উৎসাহ দিতেন। প্রথমেই বলেছি যে অভিভাবক স্বরূপ, এবং প্রচণ্ড ভালো ওনার সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রে প্রচণ্ড দক্ষতা। এবং নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের ওনার 3 কণ্ঠের একটি বই আছে, পুরো রবীন্দ্রনাথকে কেন্দ্র করে, নিখিল ভারতের উত্থান পতন, এটা এবং প্রচুর উনি বই লিখেছেন সংস্কৃতির ব্যাপারে। যাই হোক, নমস্কার। আপনারা কে আছেন সাথে? আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের জানাবেন। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট কবি এবং সম্পাদক স্নেহাশিস মুখোপাধ্যায় মহাশয়। তো স্নেহাশিস দা, তোমার শৈশবের কথা কিছু জানতে চাই। তোমার জন্ম তো দুর্গাপুরেই নাকি? না, জন্ম আমার বাঁকুড়া, আমাদের গ্রামে, নিত্যানন্দপুর গ্রামে, বাঁকুড়ার মালিয়ারা অঞ্চলে। তো আমার ছোটোবেলা যেহেতু, কিন্তু আমার সঙ্গে মানে সবাই জানে যে ওখানে কিন্তু বেশিরভাগটা ক্ষেত্রে আমার গ্রাম এবং শহরকে নিয়ে পড়াশোনা। আমার ভাবরোড প্রাইমারি স্কুলের পড়াশোনা, এবং আমার স্কুল যেটা হায়ার সেকেন্ডারি স্কুল সেটা বিজয় মাল্টিপারপাস। কিন্তু আমার যেটা ছিল, যেহেতু আমি বাঁকুড়ার জন্ম, কিন্তু এই অঞ্চলের প্রতিটি মানুষের সঙ্গে আমার যোগাযোগ থাকে, মানে বড় হওয়ার ক্ষেত্রে সবার সঙ্গে যোগাযোগ হয়। এবং আমার হাতে করি সুক্তারা এবং যুগান্তরের পাত্তারি দিই। তো সেই হিসেবে, এবং আমার বিজয় মাল্টিপারপাসে একটি পত্রিকা বেরোতো বিজন বলে পত্রিকা, সেখানে লেখালেখি। এবং দুর্গাপুর আসানসোলের সবুজ সাথী, এবং এখানকার শিল্প সাহিত্য সংস্কৃতি যেটা ছিলেন সেটা বিষ্ণুদার কাগজ। এইভাবে আস্তে আস্তে আমার উত্থান, এবং পরবর্তীকালে লোকায়তের সঙ্গে আমার দীর্ঘদিনের একটা যোগাযোগ, এবং লোকায়ত সাহিত্য পরিষদের সঙ্গে আমি ছিলাম, মানে সম্পাদক ছিলাম। আচ্ছা, আরেকটা আমার প্রশ্ন, যে তোমার বাবা তো শিক্ষক ছিলেন, সেই সূত্রে কি তোমার একটু লেখালেখিতে আসা কিছু না একটু সুবিধা হয়েছে পড়াশুনো? না, যেটা হচ্ছে যেটা তুমি বললে ভালোই করেছো। বাবা কিন্তু নাটক থিয়েটারে, বাবা এবং আমার ঠাকুরদা মানে গুরুদাস মুখোপাধ্যায়, তিনি বসুমতীতে 3টি উপন্যাস তার হয়। এটা হচ্ছে মালাকাটা মাহান্ত, বেলা শেষে, এবং দুনিয়ার দাবি। এবং দুনিয়ার দাবি খুব
ভালো রিভিউ করেছিল আনন্দবাজার। তোমার ঠাকুরদা মানে ঠাকুরদা, তিনি আমার কি বাবার বাবা। হ্যাঁ তিনি কি দুর্গাপুরে এসেছিলেন না আমরা বাঁকুড়া? দুর্গাপুরেতে আসতেন যেতেন এর পর্যন্ত, প্রতি শনিবারই আসতেন, কিন্তু আমি বাঁকুড়াতেই ওনার এবং অন্যান্য জায়গাতেও প্রচুর উনি লিখেছেন। লাস্টে উনি যেটা হচ্ছে একটু ধর্মগ্রন্থের দিকে উনি যান এবং রায়কানুতনু বলে একটি লেখেন, মানে আমাদের বৈষ্ণব সাহিত্যকে নিয়ে উনি আলোচনা করেন এবং ওনার বইও আছে বিভিন্ন লাইব্রেরিতে, এখন আমাদের গ্রামের বা অন্যান্য বাঁকুড়ার অনেক লাইব্রেরিতে ওনার বইগুলো পাওয়া যায়। তাহলে তো আমি একটা তোমাকে একটু ইন্টারাপ্ট করছি, তুমি আমাকে একটু দিও, আমাদের একটা আর্কাইভ হচ্ছে, যদি কিছু তোমার ওইটা খুবই তো পুরো মানে সেগুলো অনেক পুরনো মনে হয়, যদি কিছু সংখ্যা থাকে আমাকে দিও। তো বলো সেই সব বলছি। যেটা হচ্ছে যে আমার দাদু ছিল এবং দাদুর সঙ্গে মানিক বন্দ্যোপাধ্যায়ের খুব দাদু মানে ঠাকুরদা। তো ওই মানিক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দাদুর খুবই যোগাযোগ ছিল এবং তখন বসুমতী সাহিত্য মন্দিরে ওনার নিয়মিত যাতায়াত ছিল এবং এই অঞ্চলের অনেক কাগজে তিনি লিখতেন। বেশিরভাগ যে দেখা যায় যে দাদু মানে সত্যযুগ বলে একটা কাগজ ছিল, তো জানো হতো, তো সেখানেও লিখেছেন, বসুমতী কাগজেও লিখেছেন, অমৃতবাজারে লিখেছেন। তো এইভাবে উনি লেখালেখি করেছেন। সেগুলো তুমি একটু কি সচেতন ভাবে পড়তে? না, তখন তো ছোট, বড়কালে যে বইগুলো পেয়েছি সেগুলো পড়েছি, সেগুলো পড়ে তুমি বুঝতে পারতে যে লেখালেখি সেটা ছিল। এবং আমার বাবা যেটা ছিলেন, বাবা সিনিয়র অ্যাডভান্সের সাব এডিটর ছিলেন, তখন সিনিয়র অ্যাডভান্সের ইংরেজিতে হতো। তারপরে বাবা নাটক থিয়েটারের ব্যাপার ছিলেন, কিন্তু যেহেতু আমার বাড়ির থেকে যেটা একটা প্রচ্ছন্ন মদত যেটা পেয়েছে, যে সেটা আমাকে কোনোদিন বারণ করেনি, দেখতেন, সেটা দেখতেন এই পর্যন্তই। সবাই ভালোবাসেন এবং আমি পরবর্তীকালে যখন এলাম আমার সবাই বলেছে এটা লিখে যা, লেখাটা ভালো। এইভাবে করতে করতে কি হয়, মানে মানুষের সঙ্গে পরিচিতি হয়, তখন একটা সর্বসম্বন্ধে হয়েছিল। এবং এখানকার আমার দিদিমণি বা ছিলেন, তিনি ছিলেন নিভাদি। আমি সেটাই প্রশ্নটা করতাম। তখন একদম কম ছোট্ট বয়সে, মানে দিশাইদার পরে 28 নম্বর ভাবারোড, এবং ওই জলপ্রপাত সাহিত্যতে যেহেতু উনি আমার টিচার ছিলেন ভাবারোডে, যখন তার পরবর্তীকালে উনি জয়দেব গার্লসে চলে যান, তো উনি আসার পর আমাকে খুব স্নেহ করতেন। এবং আমি সত্যি কথা বলতে একদম ছোট্ট ছিলাম সেই সময় 80-র দশকে। সেই সময় উনি আমার লেখা অনেকবারই চেপেছেন এবং রবীন্দ্র জয়ন্তীতে জবারি একটা রডোডেন্ড্রন বলে উনি কাগজ করতেন, জলপ্রপাতের পাশাপাশি রডোডেন্ড্রন করতেন, ওই মাসে একবার কি দুবার এরকম করে। তো ওইগুলো তো আমি লিখেছি। এই করতে করতে তার পরবর্তীকালে এখানে শ্রেয়সী বলে একটা কাগজ হতো এইখানে, সেই সময় ওই শ্রেয়সী তো আমি লিখেছি। হ্যাঁ, তারপরে দুর্গাপুরে অনেক অনেক কাগজ আছে, যেমন লুকা। না, আমি সেটা আমি একটু করে বলবো, মানে এইগুলো কথা একটু শুনবো তোমার কাছে। যেমন জলপ্রপাতের আড্ডা, তারপরে লোকাল পত্রিকার আনিস কল্যাণের সমস্ত তোমার একটা সম্পর্ক ছিল। এছাড়া পৃথ্বীশ চক্রবর্তী ইস্পাতের চিঠি, শ্রেয়সী পত্রিকার আড্ডা এবং প্রতিশ্রুতির তো সাথেও তো তুমি যুক্ত সাহিত্য আড্ডা না বললে না, সময় অসময় সেটাও বলছিলাম, শ্যামাপদ রায়, সেখানেও আমি তোমাকে দেখেছি। আমি তখন খুব ছোট, আমি তখন স্কুলে পড়ি, ক্লাস 8-9-এ। আমি দেখতাম তুমি হীরকদা কবিতা পাঠ করতে, তখন তোমরা ভালোই লেখালেখি করতে, আমি তখন তো সেখানে দেখেছি তোমাদের। তো বলো। তো এই পত্রপত্রিকাগুলো ছিল। আরেকটা যেটা ছিল দুর্গাপুর সাহিত্য সভার সমকণ্ঠ। এই সমকণ্ঠ না বললে ভুল হবে। সমকণ্ঠ কিন্তু আমাদেরকে অনেকটা উৎসাহ জুগিয়েছে এবং অভিভাবকের জায়গাতে তারা দেখা, এবং সেই সময়টা সত্যি কথা বলতে দুর্গাপুর সাহিত্য সভা সমকণ্ঠের একটা বড় জায়গা ছিল, ভূমিকা ছিল এবং প্রচুর ছেলেমেয়েরা আসতেন। কিন্তু আস্তে আস্তে সেই জায়গাটা শুকিয়ে গেল কেন বুঝতে পারছি না, আমাদের খুব কষ্ট লাগে। কিন্তু সমকণ্ঠকে ঘিরে আমাদের সুধাংশু সেন, কৃষ্ণদেব, এবং সেই খাতাটা কৃষ্ণদেব বাবু আমাকে দিয়েছেন, যে ওনাদের যে তাতে যে সভাগুলো হতো তার মধ্যে সবার সই করা এবং সেই সময় যে রিভিউ বেরোতো, সেই খাতাটা কিন্তু নথিটা আমার কাছে রয়েছে এবং অনেক ছবিও রয়েছে। হ্যাঁ, বিভিন্ন জায়গায়, মানে এই অঞ্চলের বঙ্গের যারাই সাহিত্য চর্চা করতেন, সেরকম বছরে যে অনুষ্ঠানটা হতো সেখানে আসতেনি এবং ওরা 2 মাস অন্তর পর্যন্ত একটা করে মাসিক সাহিত্য আড্ডা করতেন বিভিন্ন জায়গায়, কখনো আকবর স্কুলে, কখনো প্রাইমারি স্কুলগুলো যেগুলো ছিল এই জন্যে, সেখানে ঘুরিয়ে ফিরে আড্ডাগুলো করতেন। সেখানে কিন্তু আমাদের তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা কিন্তু সেটা আসতো। আমি, অয়ন, ভিক্টর ভদ্র, দিগন্ত, এরকম অনেক অনেক প্রচুর ছেলেমেয়েরা আসতো এবং ইন্দ্রাণী, দিশাইদা, এরা প্রচুর ছেলেমেয়েরা আসতো, মানে ওনাদের পরবর্তীকালে যারা ছিল।
সেখানে আসতাম এবং হীরকদা এরা সবাই থাকতাম আমরা। তো সাহিত্য আড্ডাগুলো হতো, সেখানে কবিতা পাঠ করা হতো, সব কিছু হতো, কিন্তু এখন সেই জায়গাটা নেই। পত্রিকাটা চলছে, কিন্তু এটা আমাদের কাছে খুবই। আর যেটা পরবর্তীকালে আমরা লোকায়ত সাহিত্য পরিষদ বলে একটি প্রতিষ্ঠান করেছিলাম, তো সেখানে আমাদের দেবদুলাল চক্রবর্তী, ভিক্টর ভদ্র, আমি, অঞ্জন, রূপকও মাঝে মাঝে এসেছে। হ্যাঁ, এরকম আমাদের প্রচুর ছেলেমেয়েরা, মানে সে সময়টা আমাদের তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা খুব ভিড় করতাম, এবং সৌম্য দত্ত এরা আসতো, নয়নও আসতো। তো এইভাবে আমাদের আড্ডা হতো পত্রপত্রিকাকে ঘিরেই। এবং আমাদের সত্যি কথা বলতে যারাই আড্ডায় এসেছে মোটামুটি তারা কিন্তু সাহিত্য জগতে সবাই রয়ে গেছে আর কি, এটাই হচ্ছে বড় কথা। এখনও তারা সাহিত্য চর্চা করছেন, এবং দুর্গাপুরে এখনও তোমাদের হাত দিয়ে যে জায়গাগুলো এসেছে সেটা তো একটা বড় প্রাপ্তি বটে। কিন্তু আমাদের সেই সময়টা তো এত যোগাযোগ মাধ্যম ছিল না, সেখানে পোস্টকার্ডের চিঠিতে আজকে সাহিত্য সভা হচ্ছে, এখানে হচ্ছে, সেখানে আমরা পেতাম এবং যেতাম। এবং আমাদের সত্যি কথা বলতে কি সেই সময় কিন্তু মানে সবাই আমাদের স্বপ্নে সেই প্রশ্রয় এবং আমাদের ভালো মন্দের যে জায়গাটা বলতেন এবং আমাদের ভুল ত্রুটিগুলো দেখি। হ্যাঁ, এই জায়গাটা আমি একটা প্রশ্ন করছি, সেই আন্তরিকতাটা মানে যে মানে অগ্রজদের যে সেই আন্তরিকতাটা কি অভাব কি এখন দেখা যাচ্ছে? মানে সেই সময় কিন্তু আমার মনে আছে যে হাতে ধরে দেখাতেন, এবং আমার শ্যামাপদবাবুর কথা মনে আছে যে এটা হচ্ছে, এটা তোমার ঠিক হচ্ছে না, মুখ হাতে করে বলতেন, এবং আমরাও শিখতাম, আমাদের সেই শেখার মানসিকতা ছিল। শেখার মানসিকতাটা সব থেকে বড় কথা। আমরা সত্যি কথা বলতে এই দুপুরবেলা বিভিন্ন জায়গায় আমরা চলে যেতাম। সুধাংশু সেন তখন অরবিন্দ থেকে তিনি জাস্ট বিধাননগরে গেছেন, তো ওখানে আমরা তখন সাইকেলে করে আমি ওখান থেকে আসতো শ্যামল বাগতি, তারাপদ হাজরা, হ্যাঁ এরকম আমরা, এবং নয়ন রায় বাঁকুড়া থেকে আসতো। আমরা গিয়ে দুপুরবেলায় ওনার ওখানে চলে গেছি। আনিস কল্যাণের বাড়িতে ঘন্টার পর ঘন্টা, দুপুর বিকেল কোনো ব্যাপার ছিল না, যে যাবে হচ্ছে হীরকদা আমরা পাঠ করা, বলা এবং ওনার মতামত শোনা, উনি এই জায়গাগুলো বলতেন, সেখানেও একটা আমাদের একটা আলাদা জায়গা ছিল। কিন্তু এখন কি সত্যি কথা বলতে কি এখন মানে আমরা আমাদেরই খারাপ লাগে, কোনো ভালো লেখালেখি করতে গেলে কার কাছে যাব, কি পাঠ করব, তারা কি প্রতিক্রিয়া দেবে, এই ব্যাপারটা আমাদের কাছে আর এখন সেই ব্যাপারটা আসে না। আর এখন তরুণ ছেলেমেয়েরা সবাই সত্যি কথা স্বশিক্ষিতভাবে উঠে আসছে, তাদেরকে বলাও যায় না বা কিছু। আর এখন এত ভিড় হচ্ছে, ফলে কি হচ্ছে কোয়ালিটি আর কোয়ান্টিটিতে একটা ফারাক থেকে যাচ্ছে। সেটা হতে আমি সবাই লিখছেন, নিশ্চয়ই লিখবেন, কিন্তু তারাও পাশাপাশি কি লেখালেখি চর্চা হচ্ছে, কি পড়াশোনাটা, এইটা কিন্তু আমরা এখন সত্যি নেই বলতেই চলে। এবং আমাদের উপযাজক হয়ে বলাটাও আমাদের কাছে এখন সেই জায়গাটা আমরা দেখি না, বা সেই ভরসার জায়গাটা আমরা পাই না। তবে অনেক লিখছেন, তারা আস্তে আস্তে আরও দীর্ঘস্থায়ী হবে, তাদের লেখা, তাদের মান নিশ্চয়ই উন্নত হবে। তবে এটা একটু পার্থক্য তো হয়, একটা সময়ের সঙ্গে সঙ্গে হয়। আর এখন যেভাবে ফেসবুকে প্রচুর লেখালেখি হচ্ছে, পত্রপত্রিকাও বেরোচ্ছে, প্রচুর পত্রপত্রিকা বেরোচ্ছে, কিন্তু আমরা একটা লেখাকে নিয়ে যখন আলোচনা বা কোনো কিছু, সেইটা এখন কোথাও আর আমরা দেখি না। একটা আচ্ছা, তোমাকে যদি আমি বলি একটা প্রশ্ন, তুমি এটা কিরকম ভাবে নেবে, যদি বলি যে আমাদের এই এলাকার এই শিল্পাঞ্চলে সাহিত্যের স্বর্ণযুগ যদি তোমাকে বলি, সেটা তুমি তাহলে কোন সময়টা বলবে? আমি নিশ্চয়ই অবভিয়াসলি 90 দশকটাকে আমি আমাদের স্বর্ণযুগই বলবো। কেন এই আমরা যাদের পেয়েছি, যেমন সুধাংশু সেনকে পেয়েছি, মৃণাল দাকে পেয়েছি, আনিস কল্যাণকে পেয়েছি, গোপাল পালকে পেয়েছি অভিভাবক হিসাবে, বিমান মাঝি, বারিন ঘোষালও তো বারিন ঘোষাল আসতেন, কিন্তু বারিন ঘোষালের সঙ্গে আমাদের পরবর্তীকালে আমরা কুরুক্ষেত্র পত্রিকা যখন করতাম, তারপরে ওনার সঙ্গে আমাদের যোগাযোগ হয়, তারপরে আমরা আবার ভিন্নমুখ একটা করি সবাইকে নিয়ে। তখন বারিন ঘোষাল আমাদেরকে খুবই আমাদের লেখালেখি নিয়ে অনেক লিখেছেন, তার মতামত দিয়েছেন, এবং আমরা কৌরবে দীর্ঘদিন ধরে লিখে গেছি, এবং গুচ্ছ লেখা, শুধু কৌরবে না, বারিন্দার হাত ধরে আমরা কি বলবো, আমাদের যেটা কবিতা পাখি, তারপরে তোমার কবিতা ক্যাম্পাস। আচ্ছা, কি বারিন ঘোষাল কি একটা কবিতার কি অন্য ধারা তোমাদের মধ্যে কি একটা নিয়ে এসেছে, বা তোমার লেখার মধ্যে? আমাদের বারিন্দার লেখা নিঃসন্দেহে একটা আলাদা ধরনের, যেটাকে পোস্ট মডার্ন বা পোস্ট মডার্নিজমের এখন অনেকে বলেন। তো সেই লেখাটা উনি করার যে ধারা, সেটাকে নিয়ে এসেছে। তার মধ্যে দিয়ে অনেকে ওই ধারাটাকে মান্যতা দিয়েছেন এবং সেই লেখালেখি করেন। তার মধ্যে যেটা প্রণব দা, তারপরে তোমার আমাদের প্রদীপ আছে,
তারপরে আমাদের যেটা হচ্ছে ধীমানদা, খুব মানে খুব কাছাকাছি যে ব্যাপারটা যেটাকে বলা হয়, এবং কল্যাণী লাহিড়ী কি? কল্যাণী লাহিড়ী, অবশ্যই কল্যাণী লাহিড়ীর লেখা নিয়ে আমাদের বাড়িটা তো কল্যাণী লাহিড়ী কি আপনি কলকাতায় আছেন এখন? না, উনি আছেন শিলিগুড়িতে আছেন। বই আছে শিলিগুড়িতে আছেন। বলো, সেটা বলছিলেন। তো যেটা হচ্ছে যে ওই বারিন্দার লেখালেখির মধ্যে এদের সঙ্গে অনেকটা মিল যায়, মানে মিল আছে। এবং কৌরবের যারা লেখালেখি করেন, কৌরবের তাদের সেই জায়গাটাকে ইয়ে রয়েছে। তবে আমরা লিখেছি, আমরা অনেকেই আমাদের লেখালেখির মধ্যে, তবে কোনো তো লেখাকে ইজিম বা স্ট্যান্ড দিয়ে তো কিছু হয় না, যে পাঠক যাকে গ্রহণ করবে, ধরো এই লেখাটা একটু অন্যরকম মনে হচ্ছে, তাকেই যে এটাকে এই বলতে হবে বা এটাকে এই বলতে হবে না, কিছু কিছু আনুষঙ্গিকতা থাকে, কিন্তু সেটাকে পুরোপুরি ছাপ বা জেরক্স, সেটাকে আমি অন্তত বিশ্বাস করি না। কেন, নিজস্ব একটা স্বকীয়তা থাকা দরকার, নিজস্ব লেখার স্বকীয়তা থাকা, নাহলে হবে এর মতন, এর মতন থেকে ছাড়িয়ে নিজস্বতার একটা স্টাইল বা নিজের একটা জায়গা তৈরি করে নেওয়াটাই আমার মনে হয় একটা, যে কোনো কবি বা সাহিত্যিকদের একটা নিজস্বতা আস্পন্ন থাকে। নাহলে এর মতন, তাহলে এর মতন থাকলে তো বেশি দিন সেই জায়গাটা থাকতে পারবে না। তো আমার সেটা মনে হয়েছে। তবে আমি দিশাইদা, ব্রজদা, এরা এই জায়গাটা থেকে কাটিয়ে উঠেছি। অনেকে এটা আগে বলতেন, কিন্তু এটা অনেকটা, এবং আমরা সত্যি কথা যখন আমরা ভিন্নমুখে যখন লেখালেখি করতাম, তখন আমরা একটা সচেতন হোক বা অবচেতন মনে হোক, আমাদের কিন্তু লেখাটা কোনো না কোনোভাবে এই জায়গাটা কিন্তু ছাপ ফেলতো। পরবর্তীকালে আমি দিশাইদা, ব্রজদা এটাকে ছাপমুক্ত জায়গা থেকে উঠে এসে আবার নিজেদের যেমন লিখি সেভাবে করেছি। এই আর তোমার কবিতায় আমি যেটুকু পড়েছি, বেশ একটা বেশ মাটির গন্ধ থাকে, একটা মানে গাছপালা, নিসর্গ দৃশ্য থেকে শুরু করে একটা বেশ মানে ভাতের গন্ধ, এসব একটা ফ্লেভার পাওয়া যায়। কবিতা পড়ো, শুনি তোমার কথা। আমি যেটা, তুমি কি তোমার কি কথা অবচেতনে কি গ্রাম, দেশের বাড়ির কথা? অবশ্যই। আমার সত্যি কথা বলতে কি, শিকড় আমার গ্রাম, এবং আমি যেভাবে গ্রামকে দেখেছি বা গ্রামকে ভালোবাসি বা গ্রামের মানুষের সঙ্গে এখনো পর্যন্ত, আমার গ্রামে গেলে আমি যদি ধরো বর্ষার সিজনে মানে চাষের সময় আমি তাদের সঙ্গে যাই, থাকি, আমার এই ব্যাপারগুলো খুব ভালো লাগে আর কি। আমি যেহেতু শহরকেও দেখেছি যেভাবে কাছ থেকে, আমার গ্রামকে আরও বেশি কাছ থেকে দেখি, এবং গ্রামের প্রতিটি জিনিসের আলাদা আলাদা ইয়ে থাকে। যেমন আল শব্দটাকে আমরা বলি, আলের বিভিন্ন রকম আরও শব্দ আছে। এই শব্দগুলোকে আমার মনে হতে বা এটা তো একটা বেশ নতুন জায়গা, বা আমরা যে 40 শব্দের সঙ্গে এটাকে বলি না, এখনও গ্রামের অনেক কথা আমাদেরকে ভাবায় বা বোঝার চেষ্টা করে। একটা কাব্য মায়া কিন্তু আছে, এবং এই যা কিছু প্রকৃতিকে তো বাদ দিয়ে কিছু হতে পারে না, বা কিছু হতে পারে না। যে কোনো মানুষের প্রকৃতির কাছে, আমরা সবসময় প্রকৃতির কাছে আশ্রয় নিই, এবং আমাদের যে বেঁচে থাকার যে রস, সেটা তো মাটি থেকেই আসে। যা কিছু খাদ্য ব্যাপার বলো, এবং আমাদের সমস্ত কিছুই সারা দিনের যে বেঁচে থাকার যে ব্যাপার, সেটা প্রকৃতিকে কেন্দ্র করেই। তো প্রকৃতিকে বাদ দিয়ে কিছু হবে না। আমরা নগর জীবন থাকি, বাস করি, সব কিছু, কিন্তু নগর থাকলেও প্রকৃতিকে বাদ দিয়ে কিছু হয় না, এটা আমরা বিশ্বাস। এবং আমাদের দুর্গাপুরও কিন্তু কিছুটা বলো, আমরা গাছপালা, প্রকৃতি, নৈসর্গ আমরা পেয়েছি। সত্যি কথা বলতে কি, আমাদের এই, আমি তো মনে করি যে দুর্গাপুর এত সাজানো গোছানো এবং এত গাছপালা অন্যান্য শহরের থেকে আমি বলবো যে আমাদের অনেক বেশি আছে, অনেক বেশি আছে। যদিও কমে গেছে, তাহলে আরো বাড়ছে। এবং আমাদের দুর্গাপুরের এই গিজগিজ ভিড়টা অন্তত না, ভিড়টা নেই। আমাদের সাজানো গোছানো একটা শহর, এবং এত রাস্তা এবং এত জায়গা, সেটা অনেক জায়গাতেই নেই। এবং আমাদের সত্যি কথা করে দুর্গাপুর তো গ্রামকে ঘিরেই বা কেন্দ্র করেই গড়ে উঠেছে এই জায়গাটা। এবং আমাদের প্রচুর পুরনো গ্রাম আছে, অনেক হাজার বছরের পুরনো গ্রাম যেগুলো রয়েছে, তো সেটাই। একটি অন্য, যেহেতু বৈশাখ মাস আছে, একটা অন্য কথা বলি আর কি। প্রথমে অনুভবে অকবিতা। বৈশাখী শূন্যতায় দুমুঠো তছনছ কলঙ্কের কথা মনে পড়ে। খিস্তি খেউর উড়িয়ে কাতানো শরীর ফেটে চেতন চুল্লি পুড়ছে। মাথা চিবু কনুই নেতানো ঘামে বৃষ্টির মতো ধুয়ে যায় ভোরের স্যাঁতসেঁতে গৃহত বাস্করা। ইতিহাস ছুঁয়ে থাকা গ্রাম জল ছাপ ধরে রাখে, স্বপ্নাতুর চোখ, ভাঙা কলসিতে অজস্র দুঃখের কথা ঘুরে ফিরে আসে।
কলমি পাতার আড়ালে জোনাকি আলো, পুরনো চুরির শব্দে লক্ষ্মী পূর্ণিমার ঘাটে মিতালি। বিষণ্ণ মন সড়ক থেকে দূর শহরের দিকে কালো আকাশ, সারা জীবনের ভাত কাপড়ের কথা উঠতে থাকে। হঠাৎ তুমুল ঝড়, নদী বোঝে জলের গভীরে মানুষের কত কান্না। কান্নায় ভেসে যেতে যেতে মনে পড়ে মহাসাগরের ঠিকানা। বাহ, অসাধারণ। তো অন্যভাবে একটা কবিতা পড়ি। স্বপ্ন চাষের দিনে। আমি কোনোদিন আজন্ম সাপ ও ব্যাঙের গালে চুমু খাইনি, তবু আগুন বয়সে মাঝে একদিন স্বপ্ন চাষের দিনে নায়িকা মেয়েটিকে ভেবে পোষা কুকুরের গালে ঠোঁট ছুঁয়েছি। মুখে মুখে ছড়িয়েছে নায়িকা সংবাদ। কতদিন রাত জাগা গোলাপের গন্ধে বিছানা বালিশ মুখশুদ্ধি ভিজে যেত বসন্ত উৎসবে। ফ্লাইং কিস উড়ে আসতো লজ্জার গেট খুলে। লাগাম ছাড়া চুম্বনেরও সাইড এফেক্ট আছে, পাড়ায় ও চায়ের দোকানে বদনাম রটে। একদিন আমার মেয়ে স্নেহশ্রী মিষ্টি মিষ্টি গল্প বলতে গিয়ে ভীষণ ভালোবাসায় আমার ঠোঁট কামড়ে ধরে, যার দাগে পিতা জীবন সার্থক স্বর্গ হয়ে আছে। বাহ, খুব সুন্দর। দুটো কবিতা পড়ছি, আবার পরে পড়বো। স্নেহাশিসদা, মানে কি ধরনের কবিতা তোমার পছন্দ এবং কবিতার ফর্ম নিয়ে কি কোনো চিন্তা ভাবনা করো? কিন্তু আমার মনে হয় যে খুব বেশি পরীক্ষা নিরীক্ষা কবিতা মনে হয় তুমি পছন্দ করো না, মানে দেখো, আমি যেটা ভাবি সেটার মধ্যে লিখি। তার মধ্যে যেটা বলছিলাম যে আমরা যখন কুরুক্ষেত্র পত্রিকা করতাম, মানে ইয়ের মধ্যে একটা যখন সময় লিখেছিলাম, তখন সত্য কথা বলতে এখন সেটা আমাদের নিজেদের লেখার মধ্যে আমার একটু যেসব মানে লেখা লিখে অনেক লোকে চিঠি লিখে অনেক মানে কি বলবো ভালো বলেছিল, কিন্তু আমার সেটা মনে হয় এখন সেটা হচ্ছে না। তারপরে বলতে গেলে কুরুক্ষেত্র করতে গিয়ে যে লেখা লিখতাম, সেই লেখাগুলো অনেকের কাছে খুব গ্রহণযোগ্যতা এসছে, অনেকে লিখেছেন বিয়েতে। তারপরে যেটা বললাম ভিন্নমুখ নিয়ে দীর্ঘ 12-14 বছর ভিন্নমুখের যে কবিতা, তারপর পাশে লিটল ম্যাগাজিনের যে কবিতা, সেই কবিতাটা সবাই অনেকে নিয়েছেন, অনেকে খুব আলোচনা করেছেন, বিভিন্ন রকমের বিভিন্ন কথা হয়েছে। এবং আমার 3-4টি যে বইগুলো বেরিয়েছে, সেই 4টি বই বিভিন্ন জায়গায় সমালোচিত হয়েছে, আলোচিত হয়েছে, প্রশংসিত হয়েছে। কিন্তু আমার একটা মনে হয় কি জানো তো, আমার যেটা ভালো লাগা যে জায়গায় যেটা বলছো, এই আন্দোলনের যে কথা বা একটা কোনোকে দাগিয়ে দিয়ে যে লেখা, সেটা কোথাও না কোথাও স্যাচুরেটেড হয়ে যায়, একটা জায়গায় স্ট্যাগনেট হয়ে যায়। আমার মনে হয় যে চিরকালীন কবিতা বা যে জায়গাটা, তুমি যাই লিখছো সেটা কি 10 জন মানুষ সেই কবিতাটা পড়ে পরিতৃপ্তি পাচ্ছে বা তোমার একটা কবিতার লাইন যদি নিয়ে যায়, তো 10 বছর পরে হোক, 5 বছর পরে হোক, বা তোমার কোনো আলোচনার মধ্যে, আমার মনে হয় সেই কবিতাটা বা কবির সেই সার্থক জীবন হয়। মানে দীর্ঘদিন ধরে তুমি লিখেই যাচ্ছ, তো কোনো তার ইয়ে হলো না, কোনো ফিডব্যাক না। অনেকে হয়তো বলে যে কবির জীবনে হয়তো তার ফিডব্যাক পায় না, হয়তো মারা গেলে পায়, কিন্তু আমার মনে হয় যে কবিতা তার তো নিজস্ব একটা দেখা থাকে, তার নিজস্ব একটা চাহিদা থাকে, এবং তার একটা তো কি বলবো, তার একটা জায়গা থাকে আমি কি লিখছি, তাহলে পাঠক কি আমাকে কি গ্রহণ করছে কি গ্রহণ করছে না। মানে তার মানে তুমি বলতে চাইছো যে মানে পাঠক যদি লেখার মধ্যে নিজেকে খুঁজে পায়, আত্মস্থ করতে পারে, সেটা একটা সার্থক কবিতা। আমার তো মনে হয় সার্থক কবিতা, সেটা বটে। তবে সবাইকে সব তুমি পরিতৃপ্তি দিতে পারবে না। একটা পাঠকেরও তার পড়া, তার পড়াশোনা, তার ভালো লাগা মন্দ লেখা, যখন পাঠক আমার সঙ্গে তার মতটা মেলে, সেই তখন ভালো লাগাটা মন্দ লাগাটা হয়। পাঠকের তো ব্যাপারটা সব কবিতাই ভালো লাগবে, আমার তারও কোনো দায়ও নেই, আর আমারও দায়িত্ব নেই সেভাবে যে পাঠককে যে এটাকে ভাবতে হবে। তাই পাঠক যদি কখনো আমার কবিতাকে খুঁজে নেন বা পড়েন, তারকে তৃপ্তি দেয় এবং সে যদি তার ভালো লাগে, সেটা আমার নিশ্চয়ই ভালো লাগা। কিন্তু এটাই নয় যে পাঠকের শুধু চাহিদার মতন তাকেও লিখে দেয়, সেটাও ঠিক নয় যে পাঠকের চাহিদার মতো তাকে লিখতে হবে, সেই করতে হবে। তা কবির তার নিজস্ব স্বাধীন চেতনার মধ্যে লিখবে, কিন্তু একটা বড় কথা যে পাঠক এবং লেখকের যে জায়গাটা, সেটা যেন একটা মজবুত জায়গায় তৈরি হয়, এটাই আমার বক্তব্য।
এটা আচ্ছা, তুমি তো বিভিন্ন পত্রিকা সম্পাদনা করেছো এবং সেই সময় তো অনেক কষ্ট করে অনেক সম্পাদনা করেছো তোমরা, এবং আমি কোথাও যেন তোমার লেখার মধ্যেই পড়েছিলাম যে মধু চট্টোপাধ্যায় একবার তোমাদের পত্রিকার জন্য ব্যাংক অ্যাকাউন্ট থেকে জন্য 700 টাকা দিয়েছিলেন। হ্যাঁ, তখন সেসব আমি কথা কুরুক্ষেত্র পত্রিকা বলো, সেসব পড়তাম। কথা। সেটা যেটা হচ্ছে যে প্রদীপ চক্রবর্তীর সঙ্গে আমার পরিচিত হয়েছিল ইস্পাতের চিঠিতে। ইস্পাতের চিঠি সাহিত্য আড্ডা, এই অঞ্চলের সাহিত্য আড্ডা একটা সত্যি কথা বলতে কি মানে বিশিষ্টতা অর্জনের যে জায়গাটা সেটা কিন্তু ইস্পাতের চিঠির সাহিত্য আড্ডা। এখানে প্রচুর মানুষ আসতেন এবং কবিতা পড়া হতো, আলোচনা করতেন। এখানে রামদুলাল বাবুর কথা বলছিলাম, রামদুলাল বাবু ওখানে অনেকবার। সেটা কোথায় হতো? ওইটা হতো তোমার অন্ডালে, বাসন্তী কুটি বলে জায়গায়, ওখানে ওনার নিজের বাড়িতে। হ্যাঁ, ওখানে হতো। তার পরবর্তীকালে যিনি উনি দুর্গাপুরে চলে আসেন, সুকান্ত পথে, সেখানেও হয়েছে, উনি আসছেন, কিন্তু ওইখানে দীর্ঘদিন ধরে হয়েছে। তো তারপরে করতে হলো যে কুরুক্ষেত্র পত্রিকা আমরা ঠিক করলাম যে সমস্ত সবাই হচ্ছে, তা আমরা একটা নিজেদের ভাবনা চিন্তার মধ্যে দিয়ে একটা কুরুক্ষেত্র পত্রিকা, তখন আমি আর প্রদীপ ঠিক করলাম হ্যাঁ হবে। তখন আমাদের সেটা কত কোন সালে? সেটা ওই 90-এর ওই 91, 92, 93 এরকম সময় আর কি। তখন উনি আমাদের যেহেতু আমাকে ভালোবাসতেন, আমরা ওনার কাছে গেলাম, তো উনি বললেন হ্যাঁ তো আমি দিচ্ছি। তখন মানবেন্দু রায় অন্ডালের গ্রামীণ ব্যাংক, সেখানে একটা অ্যাকাউন্ট খুলে দেন। ওই মধুবাবুই আমাদেরকে সাহায্য করেছিলেন। এবং সেখানে সত্যি কথা বলতে গিয়ে তখন 2 টাকা 5 টাকা জোগাড় করা মানে খুব টাফ। এবং আমি আর প্রদীপ তো কুরুক্ষেত্র পত্রিকা বিভিন্ন জায়গায় আমরা মানে ডিভিসি কলোনি, এই যেহেতু আমরা এই অঞ্চলে মানুষ, ওই হচ্ছে আমরা ওই আলাদা ওই জায়গাতে যাতে কেউ চিনতে পারবে না সেরকমভাবে আমরা প্রতিটা বাড়িতে বাড়িতে ম্যাগাজিন বিক্রি করতাম। এবং যেসব লিটল ম্যাগাজিনগুলো আমরা পেতাম সেগুলো বিভিন্ন মানুষের কাছে নিয়ে যেতাম, তারা কিনতে। তখন 2 টাকা 3 টাকা করে দাম, 5 টাকা দাম। এখন যেটা 40 টাকা 50 টাকা 100 টাকা বা একটা পত্রিকা, তখন 3 টাকা 5 টাকা বার করা সত্যি কথা খুবই ইয়ে। তো মানুষের সারা এবং আমরা এসে এই জন্য পার্কে বসতাম, কথা বলতাম, গল্প করতাম, এবার আরও অনেক বন্ধু বান্ধবরা আসতেন। সেইভাবে আমাদের জীবন কেটেছে এবং পত্রিকা আমরা দীর্ঘদিন ধরে চালিয়েছি। পরবর্তীকালে হয়নি, তখন প্রতিশ্রুতিও তো তাই। হীরকদা বলছিল তোমার কথা। হীরকদা প্রতিশ্রুতি তো আমরা ছিলাম যখন লোকায়ত এখান থেকে কলকাতায় চলে যায়, তারপরে আমরা প্রতিশ্রুতিকে আবার এখানে প্রতিষ্ঠা করে, এবং জয়া মিত্র এসেছেন, এবং প্রতিশ্রুতিকেও আমরা বিভিন্নভাবে আড্ডা, তারপরে বাচ্চাদের কবিতা কম্পিটিশান সেগুলো করা, বছরে একটা করে অনুষ্ঠান করা, এবং আমরা দুর্গাপুরের অঞ্চলে যারা লেখক তাদের বই আমরা পুরস্কার হিসেবে দেওয়াটা এটা চালু করি। এইভাবে আমরা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে করেছি, সমস্ত কিছু চেষ্টা করেছি, এবং সেটা এখনও সেই ধারাবাহিকতাটা বজায় রাখার চেষ্টা করছি যাতে দুর্গাপুর এই অঞ্চলের সাহিত্য সংস্কৃতিটা বেঁচে থাকে। এবং এইটা সত্যি কথা কি, দুর্গাপুরে এখন কিন্তু অনেক রিচ, আগে যেমন অতটা বিভিন্ন জায়গায় ছড়িয়েছিল, কিন্তু 80-র দশকে 90 দশকের মধ্যে দিয়ে সবাই কিন্তু আস্তে আস্তে 90-এর পরবর্তীকালে সবাই খুব কাছাকাছি আসতে পেরেছে। তারপরে যেটা সুবিধা হচ্ছে আমাদের মোবাইলটা আসার পরে এই 8-10 বছরে প্রচুর কবি সাহিত্যিকরা লিখছেন যারা। আচ্ছা, তো তোমাকে যদি আমি বলি, তুমি তো 80-90 দশকেরও দেখেছো সাহিত্য সভা, এবার এখনো যেসব সাহিত্য সভা হচ্ছে, দুটোর মধ্যে যদি তুলনা করতে বলি, তুমি কিরকম ভাবে বলবে? এখন কি বেড়েছে অনেকটা? এবং বেড়েছে তো বটে, সংস্কৃতির অনুষ্ঠানগুলো অনেক ভালো হচ্ছে, মানে নাটক ফাটক। এখন যেটা হচ্ছে কি, এখন একটা সাহিত্য যেমন আগে যেমন ছিল পুরো প্রিয় সাহিত্য, সাহিত্য, এখন কিন্তু সাহিত্য এর মধ্যে সেখানে গান বাজনাটা ঢুকে যাচ্ছে। এখন আমাদের সাহিত্য কোনো অনুষ্ঠানে কয়েকজন গান করবে, কয়েকজন বাচিক শিল্পী আবৃত্তি করবে, কোন ইয়ে থাকবে, এই ব্যাপারটা টোটাল একটা প্যাকেজ এখন দেখতে পাই না। সেটা কি ঠিক না? মানে সাহিত্য সংস্কৃতি ক্ষেত্রে কোনো বাদ নাই, কিন্তু আমার মনে হয় যে সাহিত্যটা তো যদি সাহিত্যটা মুখ্য হয় তাহলে সাহিত্যটাকে ফোকাস করা উচিত। মানে সাহিত্য আলোচনাটা কম হচ্ছে, সাহিত্য আলোচনাটা এখন সেমিনারগুলো এখন একটু কম হচ্ছে। এবং এখন আমি জানি না সবাই একমত হবেন কিনা, আমার মনে হচ্ছে এই অঞ্চলকে ধরে বা কোনো জায়গায় দশক ধরে সেই সাহিত্যের সেমিনারগুলো হওয়াটা খুব জরুরি। চেষ্টা করছি দেখি, বরঞ্চ এই যে একঘেয়ে কবিতার পাঠটা শোনে না লোকে, তার থেকে যদি কোনো কেউ আলোচনা ধরো আমাদের পরবর্তীকালে যারা এসছেন তারা 90 দশকে সাহিত্য কি চর্চা হয়েছে দুর্গাপুরে বা রাঢ় অঞ্চলে বা শিল্পাঞ্চলে, আসানসোল শিল্পাঞ্চলে কি পত্রপত্রিকা হয়েছে, কারা লিখতেন, তাদের লেখার কি বিষয় উঠে এসেছে, তারা কিভাবে
বলতেন, এটা যদি আলোচনা হয় তাহলে তবে আলোচনার ক্ষেত্রেও এবং অনেকে আলোচনা তুমি যে করতেও চায় না। তুমি যে কথাটা বলছো না, এটা কিন্তু সত্যি খুব ভালো যে আমাদের যে পত্রিকা থেকে স্বপ্নের করিডোরের থেকে দুর্গাপুরের সাহিত্য ফিরে দেখা পত্রিকাটি শেষ, বিশ্বাস করো, তার মধ্যে অনেক ত্রুটি আছে, মানে কিছু বানান ভুল আছে, ওটা আমি আবার নতুন করে করব। আমার কাছে আর দুটো কি একটা কপি আছে। আমি বিভিন্ন জায়গায় যাই, এখনো লোকে কিন্তু বলে যে আপনি একটা পত্রিকা করে যে ওটা আছে আপনার কাছে। তারপর ওর মধ্যে কিন্তু অনেক, যদিও মানছি অনেকে সম্পূর্ণভাবে অনেকে নিজের কথা লিখেছে, ঠিক আছে, কিন্তু তার মতো অনেক মানে কথা রয়েছে, ইতিহাস তো আছে, অনেক অজানা ইতিহাস ইতিহাস তো তুমিও আছে। লিখেছো সেটাতে, কিন্তু মানুষ যে জানতে চায় না তা নয়। কারণ অনেকেই আমাকে বলেছে যে ওই বইটি পত্রিকাটি আমাকে দেবেন, আমি কিনে নিতে চাই। হ্যাঁ, যেটা ঘটনা কি হচ্ছে, আগে যেমন ধরো এই যে আমি যে কথাগুলো বলছি, যেমন সুধাংশু সেন, মধু চট্টোপাধ্যায়, আনিস কল্যাণ, হ্যাঁ, এবং আরতিবাবু, এই যে মানুষগুলোর কাছে গেলে বা মৃণালদা, এই মানুষগুলোর কাছে গেলে তাদের যে শৈশব এবং তাদের যে তারুণ্যের সে কথাগুলো যেমন শুনতাম, প্লাস বাংলা সাহিত্যের যে ধারাগুলো কিভাবে কি এসেছে, কারা কারা লিখছেন, কি হওয়া উচিত ছিল, বা এখন কি লেখার সঙ্গে কি পার্থক্য, কি কোনটা সামঞ্জস্য রয়েছে, এই জায়গাগুলো বলার কিন্তু এখন সেই জায়গাটা কিন্তু না, এই ব্যাপারটা বলার আমি বলছি কি, এবং আমরা সত্যি কথা বলতে সবাই ধরো আমি গেলাম হয়তো কৃষ্ণদেবের কাছে, এখন উনি হয়তো আমাদেরকে সেইভাবেটা বললেন, আবার অনেকে গিয়ে ভাবছেন এটা কি বলছে, আমাদের সঙ্গে ম্যাচ করছে না। এই যে শোনার আগ্রহ এবং আগ্রহটা না, আমার সঙ্গে যোগাযোগ আছে কিন্তু সকলেরই, যেমন আরতি বসু, আমি বলছি চট্টোপাধ্যায়, তারা কিন্তু বলতে চান, বিমান চট্টোপাধ্যায় বা কৃষ্ণদেব বাবু, সকলের সঙ্গে, কিন্তু সেভাবে আমাদের অগ্রদের কথা শুনতেও হবে। সেই কথাটাই বলছি, আমাদের একটা যেটা হচ্ছে যে প্রবীণের সঙ্গে সকলেরই ব্যাপারটা, যেমন আমি যেমন সুধাংশু সেনের কেন কথা বলছি, সুধাংশু সেন তো আমাদের এই জায়গায় ছিলেন এবং সবাই অভিভাবক হিসেবে আমরা মান্যতা দিয়েছি, এবং ওনার পাণ্ডিত্য, ওনারই, এবং নিউ সাহিত্য আন্দোলনের মানে প্রধান পুরোহিত যাকে বলা হয়, তো সেই ব্যাপারটা, এবং তার সঙ্গে সঙ্গে ওনার সময় যারা লেখালেখি করতেন, এই ব্যাপারগুলোকে না ধরলে, না বুঝতে পারলে তো তুমি এগোতে পারবে না। নাহলে কী হবে, ওনারা কী লিখছেন তার পরবর্তীতে আমাদেরকে ওই লেখাটাকে উত্তীর্ণের জায়গাটা নিয়ে যেতে হবে, তবে না হবে। ভালো পড়াশোনা না করলে বা ভালো ভালো কবিতা না পড়লে, গল্প না পড়লে, তুমি সেই জায়গাটা উত্তরণের ক্ষেত্রে কীভাবে তুমি নিয়ে যাবে? না, তার মানে তুমি এখনকার যে সাহিত্য মানে উৎসবগুলো হচ্ছে, তার মধ্যে তোমার যে সাজেশনটা কি তুমি বলো, সেটা বললে। আমার উৎসব হোক, কেননা সবাইকে নিয়ে চলতে গেলে হবে, কেননা সময়ের চাহিদা, এখন সবাই উৎসবে মেতে রয়েছে, কিন্তু একটা সময় তো থাকবে না, কিন্তু নিজেকে চর্চার যে সাধনার যে জায়গাটা, উৎসব নিশ্চয়ই বছরে একটা দুটো হবে, কিন্তু আমার লেখার চর্চাটা, সেটা কিন্তু আমাকে নিভৃতে সাধনা চর্চাটা করেই যেতে হবে, করতে হবে। এবং পাশাপাশি কারা লিখছে, আমার বন্ধু বান্ধবরা কী লিখছে, আমরা যারা কী লিখে গেছেন, আর আমি কি সেই বিষয়ে ভাবনার সঙ্গে একটু পার্থক্য তো আমাকে রাখতেই হবে, নাহলে পাঠক পড়বে কেন? তাহলে এই পাঠক পড়বে, এটা তো এই লেখার মতো পড়েছে, আর আমি এটাকে নেবো। তা সেরকম জায়গাটাকে আমাকে লিখতে হবে, বুঝতে হবে, পড়াশোনা করতে হবে, এইটুকুই আমার বলা। না, আমি বলছি যে যারা উৎসব মানে এইসব কবিতা সাহিত্য অনুষ্ঠানগুলো হচ্ছে, তোমার সাজেশনটা কি, মানে সেখানে কি সেমিনার হওয়াটা দরকার? না, সেমিনার তো হওয়াটা উচিত, যে কোনো জিনিসেরই একটা করে সেশন থাকা উচিত আমার মনে হয়। কোনো নতুন ভাবনা চিন্তার মধ্যে, বা আমাদের যে সমসাময়িক সাহিত্যের সঙ্গে অন্যান্য সাহিত্যের কি পার্থক্য, কি ব্যাপার, না হলে কি আমরা জানতে পারবো না, আমাদের ইতিহাসটাকে জানতে পারবো না। আর আমাদের নিজেদেরকে তো একটা চর্চার জায়গায়, শিক্ষানবিশের জায়গায় রাখতেই হয়। ধরো আমি একটা অনুষ্ঠানে গেলাম, সেই অনুষ্ঠান যদি 5 জন কবির কবিতা যদি আমাকে প্রেরণা না দেয়, আমাকে উৎসাহ যদি না দেয়, বা আমাকে নতুন ভাবনার যদি সঞ্চার যদি না করতে পারে, তাহলে আমি গিয়ে তো আমার 3 ঘন্টা 4 ঘন্টা বসে তো লাভ নেই। কেন? তাহলে আমি ঘরে এসে পড়বো বা আমি অন্যান্য কাজে করবো। আমি যেখানে যাব সেখানে যে কোনো মানুষই নতুন কিছু পাওয়ার জন্য যায়, সেই পাওয়াটা মেধা হোক, চিন্তা হোক, ভাবনায় হোক, লেখার নতুনত্ব ক্ষেত্রে। কিন্তু আমি তো তোমাকে স্যালুট জানাবো স্নেহাশিসদা, কারণ দাদা তোমাকে, কারণ তুমি এত কাজ, আমরা তো অফিসে সন্ধ্যে পর্যন্ত কোথাও যেতে পারছি না, কিন্তু আমি দেখেছি যে সবাই তোমাকেই অনুষ্ঠানে এক্সপেক্ট করে, যে কোনো অনুষ্ঠান মানে স্নেহাশিস মুখোপাধ্যায়, এবং তুমি থাকতেও চেষ্টা করো মানে সমস্ত অনুষ্ঠানে, মানে কিভাবে টাইম ম্যানেজ করো। আমার যেটা সত্যি কথা ভালো লাগে, মানে সবার সঙ্গে, মানে তোমার হোক, রাজীব হোক, বা যে কোনো হোক, এই কারণে যে আমি মনে করি যে কি করে পারো, কাজ সামলেও, ঘর সামলেও,
তারপরে প্রফেশন সামলেও না, সেটা কষ্ট হয়, অনেক সময় কষ্ট হয়, পারিবারিক ক্ষেত্রে অনেক অসুবিধা হয়, এটা ঠিকই। কিন্তু যেটা হচ্ছে আমার ভালো লাগা, আমি এটাকে দীর্ঘদিন ধরে আমার সঙ্গে মানে জীবনযাপনের সঙ্গে সাহিত্য সংস্কৃতিটা খুব রক্তের সঙ্গে মিশে গেছে। তারপরে কি আমি যেগুলোতে খুব আসতে পারি না, সেটা খুব মানে খুব অনিচ্ছাকৃতভাবেই সেটাকে মানে করে উঠতে পারি না বলেই হয়ে যায়। তো আমার ভালো লাগে যে আমি যদি যাই একটা উৎসব, যদি 5টা মানুষের সঙ্গে যদি আমিও থাকতে পারি বা কোনো সাহায্যে যদি কাজে লাগতে পারি, তাহলে মনে হয় সেই অনুষ্ঠানটাও একটা সাফল্যতা থাকে, প্লাস আমারও ভালো লাগা থাকে, 5টা মানুষের সঙ্গে আমারও যারা আসেন তাদের সঙ্গে কথা বলে আমারও মানে আনন্দ পায় এই। প্লাস নতুন যারা লেখালেখি করছে তারা কি ভাবছে, তারা কি লিখছে, এটা আমার একটা শেখার আগ্রহ তৈরি হয় বা তাদেরকে জানতে পারি। আচ্ছা, তাতে কি তোমার একটু লেখালেখি, তোমার নিজস্ব লেখালেখি কিন্তু কিছুটা ক্ষতি হচ্ছে না কি তোমার কি? আমাকে অনেকেই বলে যে স্নেহাশিস দা একটু লেখালেখি নিজেকে সত্যি কথা বলতে কি এখন যেটা হয়, যেটা আমার হতে হয়, আমার এখন খুব বেশি মানে আমার মানে লেখার ইয়েটা আমার মনে হয় যে আমাকে যখন অনেকে চায় তখন আমি ওই সঙ্গে সঙ্গে লিখে আমি দিয়ে দিলাম, এর আমার কোনো কালেই ছিল না, এখনো হয় না। তবে আগে যে লেখালেখিগুলো করতাম মানে এখনো অনেক, আগের বছরে প্রচুর মানে 60-70টা লেখা আমাকে লিখতাম। এখন সেই জায়গাটা আমার মানে ইচ্ছে হয় না যে ঠিক আছে পরে দিচ্ছি, পরে দিতে 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 তারাও একটু বিরক্ত হন বা আমাকে লেখাই হয়। তবে আমার ইচ্ছা যখন হয় বা আমার যখন নিজের ইচ্ছাতে লিখি তখন লিখি। তবে আমার জোরপূর্বক আমাকে লিখতেই হবে আজকে এইটাও কিছু না, আমার ইচ্ছা হলো ভাবলাম তখন আমার লেখা আসে। আর বসলে লেখা হয়, আবার সেটা আমি ফেলে রাখি, আমার লিখে সঙ্গে সঙ্গে আমার দেওয়াটা না, এটা কিন্তু নিয়ম, এটা কিন্তু আমাকে বলতেন যে একটা লেখা লিখে ফেলে রাখো, 10 দিন পর আবার সেটাকে কারেকশন এইভাবে হয়। তবে আগে যেমন লেখাটা দেখলে খুব আনন্দ পেতাম, এখন আমার সেই আনন্দটা দীর্ঘ দশক ধরেই নেই। এটা হয় মানে অনেক পাণ্ডুলিপি তৈরি হয়ে আছে, অনেকে বই করার জন্য বলছেন, তারাও তাগাদা মারছেন, দেখা যাক, আমাকে অনেকটু গোছাতে হবে তো এইভাবে। আচ্ছা, নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের দুর্গাপুর শাখার তুমি একজন মানে মেন স্তম্ভ বলা যায়, এই সম্বন্ধে কিছু বলো। এটা তো এরা তো ভালো মানে আমাদেরই সংগঠন, খুব ভালো কাজ করছে সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রে। সম্প্রতি 100 বছর পার 102 হয়ে গেল, কিছু বলো। দেখো, নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনটা একটা সর্বভারতীয় সংস্থা এবং এটা রবীন্দ্রনাথ ঠাকুর তার প্রথম সভাপতিত্ব করেছিলেন এবং অতুল প্রসাদ সেন, কেদারনাথ ভট্টাচার্য এরকম দিকপাল মানুষরা ছিলেন। কে সভাপতিত্ব করেননি, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় থেকে আরম্ভ করে মানে এখন 100-150 জনের নাম বলতে মানে মানে বাংলা সাহিত্যের দিকপাল মানুষরা সব নিখিল ভারতের সভাপতিত্ব করেছেন এবং এটা হচ্ছে বাংলা ভাষা, বাংলা সংস্কৃতিকে ধরে রাখার জন্য ধারাবাহিকভাবে 102 বছর ধরে চলে আসছে। এবং আমরা দুর্গাপুরের যে আমাদের যে শাখাটা রয়েছে, আমাদের নিজস্ব ঘর রয়েছে এবং প্রতি মাসে সাহিত্য আড্ডা হয়, বছরের 3টে ম্যাগাজিন বেরোয়, এগুলো হয়। এবং এই তো 9 তারিখে আমাদের 25শে বৈশাখ হবে, এডিসেন মেজর পার্কে সবাইকে আসার জন্য অনুরোধ করছি, তাতে পত্রিকা বেরোবে। এবং বাংলা ভাষা, বাংলা সংস্কৃতিকে ধরে রাখার জন্য যেটা আমরা বলি যে মোদের গর্ব মোদের আশা আমরি বাংলা ভাষা, বাংলা ভাষা সংস্কৃতিকে টিকিয়ে রাখার জন্য এবং তাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের একটা ভূমিকা রয়েছে। এবং আমরা আশা করব তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা আমাদের এই সংগঠনে আসুন এবং বাংলা ভাষা, বাংলা সংস্কৃতিকে ভালোবাসুন, চর্চার মধ্যে রাখুন, এটাই। এবং তো নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন থেকে তো বিভিন্ন প্রতিযোগিতাও করা হয়, প্রতি বছরে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা করা হয়। তাতে দুর্গাপুর শুধু না, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়ায় আশেপাশের অঞ্চলে প্রচুর ছেলেমেয়েরা অংশ নেয়। হ্যাঁ, প্রায় 1000-1200 মতন ছেলেমেয়েরা এতে অংশগ্রহণ করে, সারাদিন ধরে চলে এবং তাদের পুরস্কার বিতরণী আমাদের অনুষ্ঠানও হয়ে গেল গত মাসে। এবং আমাদের সাহিত্যের 2টি যেটা কাব্য শাখা এবং গদ্য শাখা নিয়ে সেমিনারও হয়েছে। এভাবে আমরা করছি আমাদের মহালয়া এবং 25শে বৈশাখ আমাদের রথের মেলায় অনুষ্ঠান, আর তুমিও জানো এগুলো হয় আমাদের কিছু না কিছু 2 মাস অন্তর অন্তর কিছু না কিছু লেগেই থাকে আর কি সাহিত্য। এবং প্রতি মাসের সাহিত্য আড্ডাটা ধারাবাহিকভাবে হয়ে আসছে প্রতি মাসের শেষ রোববার। আচ্ছা, আরেকটা প্রশ্ন আমি তোমাকে একটু অন্যরকম প্রশ্ন করছি যে দুর্গাপুরের স্বগত সাহিত্য পত্রিকা বা স্বগত সাহিত্য পরিষদ, এটা তো একটা বড় একটা এরা ধারা দেখিয়েছে
এ সম্বন্ধে কিছু বলো। এবং সম্প্রতি মনে হয় আমি একটা ওই এতে দেখছিলাম যে কোনো একটা সাহিত্য কবিতা পাঠের অনুষ্ঠানে সেটা বলা হয়নি, সেই যেটা, তো সেটা সম্বন্ধে তোমার কি দেখো, আমরা যখন একদম ছোট ছিলাম, মানে সেটা হচ্ছে স্বগত পত্রিকা আমার একবার লেখার সুযোগও হয়েছিল। বিমানটা আমাকে নিয়ে গেছিলেন আরতিবাবুর কাছে, আরতিবাবু চেয়েছিলেন লেখা, তারপরে যা কোনো কারণে দিতে পারিনি। এবং লোকায়ত যখন হতো তখন মানে সেই সময়টা মানে কি বলবো, ওই তোমার 90-এর গোড়াতে তখন স্বগত প্রায় বন্ধের মুখে, তখন আর ইয়ে হয়নি, কিন্তু স্বগত দেখার সুযোগ হয়েছে। এবং সত্যি কথা বলতে গিয়ে স্বগত সাহিত্য পরিষদ মানে পত্রপত্রিকায় যদি উল্লেখ করে, স্বগত পত্রিকা মানে দিকপাল সাহিত্যিকরা লিখেছেন। হ্যাঁ, মানে কি বলবো, আমাদের মানে কার নাম বলবো, সুভাষ মুখোপাধ্যায় থেকে আরম্ভ করে বীরেন্দ্র চট্টোপাধ্যায়, গৌরাঙ্গ ভৌমিক, এরকম প্রচুর প্রচুর মানুষ লিখেছেন। তো সেটা আমি যেটা মনে করেছি যে আমাদের এই অঞ্চলে স্বগত সাহিত্য পরিষদ মানে স্বগত পত্রিকা একটি বাংলা সাহিত্যের ক্ষেত্রে মানে পত্রিকার ক্ষেত্রে একটা দিক, যে জায়গাটা সেটা স্বগত পত্রিকার ছিল। স্বগত পত্রিকার পাশাপাশি সংবর্ত, তারপরে লোকায়ত, এরকম পত্রপত্রিকাগুলো পরপর নাম করা যায়। এবং স্বগততে একটা বড় ছিলেন সমস্ত পরবর্তীকালে বামপন্থী চিন্তাধারা ছিল, অনেকে ছিলেন, পরবর্তীকালে অনেকে সরে যান এবং মনের মিলে গেছে। কিন্তু স্বগত পত্রিকা যদি এখনো বার করা যায় বাইরে, সেখানে কিন্তু প্রচুর ছেলে মেয়ে ইনভলভ করে একটা করা যায়। এটা খুব ভালো কথা বলেছো। সেই সময় কেন হয় আমি যেটা ছিল, এবং যেটা হচ্ছিল যে যারা বলেন যে সে সময় কংগ্রেসি আমল, সে সময় স্বগত পত্রিকা রমরম করে চলেছে। আবার যখন মানে বামপন্থীদের এখানে যখন রাজত্বকাল, তখন কিন্তু স্বগত পত্রিকাকে আমরা কেউ দেখিনি, কিন্তু স্বগত পত্রিকা সেই জায়গাটা ছিল, এখনো আছে। এটা তুমি একটা খুব ভালো কথা বলে, আমি প্রজন্ম ছেলেমেয়েরা কেন স্বগতের হাত ধরলো না, বা স্বগত পত্রিকা মানে পত্রিকা কেন তাদেরকে তরুণ প্রজন্মকে এগিয়ে নিয়ে এলো না, এটা আমার কাছে একটা আশ্চর্যজনক জিজ্ঞাসা চিহ্নের মতন। আমি অনেকবার বলেওছি, উনি চুপ করেছিলেন বা বলতে চাননি অনেক কথা। আরতিবাবু এসেছেন দুর্গাপুরে, আমাকে বললেন, এবং আমি কেশব চট্টোপাধ্যায়ের কথা বলেছি যে আপনি কেন এরকম ছিল, কেন তরুণ প্রজন্মকে আপনারা এগিয়ে নিয়ে এলেন না। সেই সময় বিমানদা এরা সবাই ছিল, সেগুলো তরুণই ছিল, কিন্তু পরবর্তীকালে আমরা দিশাইদা যখন এসেছি, আমার আগের দিশাইদা, তখন কেন স্বগত বন্ধ হয়ে গেল, বা কেন তরুণ প্রজন্ম ছেলেমেয়েরাকে আবার উৎসাহ দেওয়ার জন্য স্বগত পত্রিকা করলো না। এইটা তুমি একটা ভালো কথা বললে। আমি এটা আরতিবাবুর সঙ্গে আমার আবার দেখা হবে, আমি বলবো, এই কথাটা তুলবো যে স্বগত পত্রিকা নতুন করে করা যায় কিনা। এই প্রস্তাবটা খুব ভালো। করলে আমাদেরকে দায়িত্ব নিতে হবে। আমার মনে হয় যদি সেই দায়িত্ব আমাদেরকে ছাড়ে, আমি তো মনে হয় স্বগত পত্রিকাকে যদি ওনারা বলেন স্বগত পত্রিকার সত্যি যে জায়গা আছে, যে সুনাম আছে, আচ্ছা, সেই জায়গাটা কিন্তু এখনো পর্যন্ত আমরা দায়িত্ব নিতে রাজি আছি। কারণ আরতিবাবু আমাকে বললেন 3 দিন আগে আমার সঙ্গে কথা হয়েছে, বলেছি যে স্বগত পত্রিকা নিয়ে জয়ন্ত, তোমাকে আমি একটা সাক্ষাৎকার দেবো, আমি আর অনেক কিছু বলার আছে। তো আমি সেইখানে কিন্তু পশ্চিমবাংলা কেন পশ্চিমবাংলার বাইরে বিভিন্ন জায়গায় যদিও কোনো পত্রপত্রিকার ক্ষেত্রে কিন্তু স্বগতের নামটা প্রথমেই আসে। কেন দুর্গাপুরের প্রথম যে ব্যাপারটা, সে সময় লোকায়ত, স্বগত, সংবর্ত, এরা একটা মাইল ফলক আমাদের কাছে। এবং স্বগত পত্রিকা কে লেখেনি, মানে বাংলা সাহিত্যের দিকপাল মানুষরা সব লিখেছেন। হ্যাঁ, মানে প্রচুর প্রচুর মানুষরা, ভালো ভালো মানুষরা লিখেছেন, এবং স্বগত সত্যি একটা স্ট্যান্ডার্ড ছিল সবাই। এবং স্বগত পরবর্তীকালে নাটকের জায়গায় চলে যায় সেই জায়গাটা। আচ্ছা, আরেকটা কথা আমি তোমাকে বলবো, তোমার তো বিভিন্ন অনুষ্ঠানের সূত্র দিয়ে বিভিন্ন বিশিষ্ট মানুষের সঙ্গে, মনে হয় নীরেন্দ্রনাথ চক্রবর্তী, সুনীল গঙ্গোপাধ্যায়, সকলের সাথেই, সেসব ঘটনা কিছু বলো না। দেখো, নীরেন্দ্রনাথ চক্রবর্তীকে আমি দেখেছি মাত্র, কিন্তু নীরেন্দ্র চক্রবর্তীকে আমরা 96 সালে যখন দুর্গাপুরে অল ইন্ডিয়া কনফারেন্স হয়, তখন নীরেন্দ্রবাবু 3 দিন ছিলেন আমাদের এখানে। তখন ওনার সঙ্গে আমার খুব হৃদ্যতা গড়ে ওঠে, এবং ওনার কলকাতা বাড়িতে আমি গেছি, বাঙ্গুরে, সেখানে গেছি, এবং আনন্দবাজার পত্রিকা অফিসেও গেছি। উনি আমাকে স্নেহ বলে ডাকতেন আর কি, স্নেহ বলতেন, কখনো স্নেহ বলতেন। তো এইভাবে ওনার সঙ্গে আমাদের যোগাযোগ গড়ে উঠেছিল। লেখালেখি ওনাকে দেখিয়েছি, উনি খুব ভালো ইয়ে করলেন। কিন্তু আমি সত্যি কিন্তু কোনোদিন উনি আমাকে বলতেন লেখা পাঠাও, কিন্তু আমার ওই লেখা পাঠানোর ব্যাপারটা আমার বরাবরই ইয়ে ছিল, লেখা পাঠানো হয়নি এই পর্যন্ত। উনি কি তখন আনন্দবাজারে ছিলেন? তখন আনন্দবাজারে ছিলেন, এবং আনন্দমেলাটাও উনি দেখাশোনাও করতেন।
হ্যাঁ, এবং উনি জানো তুমি ভালো করে যে ছোটদের লেখা খুব লিখতেন, ইয়েতে আমাদের উৎসাহ দিতেন। এবং ওই যে কেন লিখি কি লিখবো, কেন হ্যাঁ, কি লিখি, তখন বাংলা ভাষা তখন একটা ইয়ে ছিল, কাজটা ভাষা ছিলেন আর কি। তো যাই হোক ওনার সান্নিধ্য পেয়েছি। আর আমরা যখন 2006 সালে হ্যাঁ না 96 পরে যখন আমরা হায়দ্রাবাদে একটা অনুষ্ঠান করলাম, সেখানে সুনীল গঙ্গোপাধ্যায়, তারাপদ রায়, তারপরে নবনীতা দেবসেন, হ্যাঁ, এটা কি নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনে যখন অল ইন্ডিয়া কনফারেন্স হয় হায়দ্রাবাদে, তখন আমরা যখন গেছিলাম, তখন ওনার সঙ্গে তখন আমরা অলরেডি কুরুক্ষেত্র পত্রিকাটা করি, কুরুক্ষেত্র পত্রিকা দিই। উনি পত্রিকা দেখে খুবই আপ্লুত হয়েছিলেন, আমাদের খুবই। তারপরে ওনার সঙ্গে প্রায় 3-3.5 ঘন্টা আলোচনা, কথা, তারপরে যেখানে দেখা হয়েছে এসো। তারপরে উনি আমাদের ওই যেদিনকে ওনার আলোচনা সভা ছিল, সেখানে কুরুক্ষেত্রকে নিয়ে এবং বিমান মাঝির কবিতাকে নিয়ে উনি আলোচনাটা শুরু করেন। হ্যাঁ, তো এইটাই আমাদের কাছে একটা বড় পাওনা। এবং যেটা তার পরবর্তীকালে আমি আর প্রদীপ যখন আমরা কুরুক্ষেত্র করি, তখন কলকাতা বইমেলাতে মানে বিজল্পের যে অনুষ্ঠানে, মমর্তের অনুষ্ঠানে আমাদের পত্রিকা উদ্বোধনের ক্ষেত্রে উনি ছিলেন। তারপরে যেখানে দেখা হয়েছিল অনেকবার, সমরেশদা যখন নিয়ে এসেছিল ওখানে, তখনও আলোচনা, কথাবার্তা এমনি টুকটাকই হবে। তো ওনার সঙ্গে আমার খুব যে মাখো সম্পর্ক সেটা নয়। তারপরে এখানে কীর্তিবাসের অনুষ্ঠান হয়েছে, আমি অনেকে গেছি, উনি ইয়ে করেছেন, শুনেছেন, এইভাবেই আর কি ওনাদের। আর শীর্ষেন্দুবাবুর সঙ্গে, শীর্ষেন্দুবাবুর সঙ্গে দুর্গাপুর বইমেলার আগেও শীর্ষেন্দুবাবুর সঙ্গে এমনি হয়েছে, উনি অনেকবার এসেছেন, তার সঙ্গে হয়েছে। কিন্তু তারপর আমার যেটা হচ্ছিল যে তোমার সুভাষ মুখোপাধ্যায়ের সঙ্গে কিন্তু আমার একটা যোগাযোগ ভালো হয়েছিল। সুভাষ মুখোপাধ্যায় যখন এটা এখানে এসেছিল, যখন উনি আমাদের জলপ্রপাত সাহিত্য নিয়ে এসেছিল, জলপ্রপাতের কথা কিছুটা বলো। জলপ্রপাত সাহিত্য যখন নিয়ে এসেছিল, বুদ্ধদেব গুহকেও অনেকবারই এসেছেন এখানে। হ্যাঁ, বুদ্ধদেব গুহ আসার পরে তো ওনার চান ঘরে একটা কবিতা চিঠি নিয়ে উনি যেটা লেখাটা করেন, তো এই ব্যাপারটা ছিল আর কি। এবং অনেকের সঙ্গে আমার যোগাযোগ হয়েছে। আমার সব থেকে আলোক সরকারের সঙ্গে হয়েছে, আলোক সরকারের বাড়িতে আমরা অনেকবার গেছি। তারপরে মনীন্দ্রবাবুর সঙ্গে, মনীন্দ্রগুপ্ত, হ্যাঁ, এরকম প্রচুর মানুষ এসে। এবং আমাদের পরবর্তীকালে যখন আমাদের কবিতা পাক্ষিক প্রভাত চৌধুরীর সঙ্গে প্রথম যখন উন্নয়ন শুরু করেন, এবং আদ্রাতে আমি, রাজকল্যাণ সেল, সুব্রত সেল, আমরা যাই। এবং প্রথম যখন পত্রিকা শুরু হওয়ার ধারা চলছে আগে, তখন থেকেই আমি আছি। এবং যখন কলকাতায় থাকি, পটলডাঙ্গা স্ট্রিটে ওনার কবিতা পাক্ষিক অফিসে প্রতি শনিবার আমরা যেতাম। অনেকবার এসেছি। আমি দুর্গাপুরের লেখকদের লেখা নিয়ে গেছি, বই দিয়েছি, সমস্ত কিছু। এবং আমাদের দুর্গাপুরে অনুষ্ঠানও হয়েছে। এবং সুধাংশু সেনের যখন 75তম জন্মদিন, তখন প্রভাত এসছেন, আমরা কবিতা পাঠ করেছি। আমি, সুধাংশু সেন ছিল, তারপরে তোমার আমাদের অরুণ চট্টোপাধ্যায়, এরকম কবিরুল দার সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক ছিল। কবিরুল দা কিন্তু আসতেন আমাদের সুধাংশু সেনের বাড়িতে, উনি আমার কবিতা নিয়ে গেছেন, বিভিন্ন জায়গায় দিয়েছেন, খুব ভালোবাসতেন আমাকে, অংশুমানকে খুব ভালোবাসতো। একবার কী হয়েছিল ওনার বাড়িতে, তখন এই দুপুর 3-4টে কবিরুলদা, আমাদের অন্ডালে একটা অনুষ্ঠান ছিল, কবিরুলদা এসছেন, গাড়িতে আমি যাব। তো কবিতা শুনে খুব ওনার ভালো লেগেছে। 2-3টা একটা শুশুনিয়া নিয়ে কবিতা লিখেছিলাম। তো এটা বলতে বলতে উনি ওনার ঘড়িটা উনি খুলে আমাকে বলছে, এটা তুমি পড়ো। আমরা না, এটা পড়বো না, না তুমি পড়ো। এবং উনি খুব ভালো ইয়ে করতেন, বলতে পারতেন। তাই সুধাংশু হোসেন, এইভাবেই আমাদের তো প্রচুর মানুষের সঙ্গে আছে। এবং রণজিৎ দাস, কবি রণজিৎ দাস আমার কবিতা পছন্দ করে, ভালোবাসে, হ্যাঁ, মানে ভালোবাসে। এইভাবে আর কি প্রচুর মানুষের সঙ্গে। ধীমানদা, এরা তো আছেনই। হ্যাঁ, কমলদা মারা গেলেন, কমলদা খুবই ভালোবাসতেন ইয়ের মধ্যে। ওনার ভালো পাহাড়ে অনেকবার কবিতা লিখেছি। এবং আমি একটা কাজ করব, সে কাজটা হয়নি, সেটা রামপ্রসাদ সেনকে নিয়ে অর্ধেক কাজ হয়ে বন্ধ দিয়েছিল। সেটাতে উনি খুব আমাকে চিঠি লিখেছিলেন, এবং ওনাকে বলেছিলাম একটা লেখা লিখতে, তারপরে আর হয়ে ওঠেনি। যাই হোক, তো এইভাবে প্রচুর মানুষের সঙ্গে ভালোবাসা জড়িয়ে আছে, সম্পর্ক জড়িয়ে আছে। যাই হোক, আবার তোমার কটা কবিতা শুনি, দুটো কবিতা শুনি। নমস্কার, স্বপ্নের করিডোরে আয়োজিত সাহিত্য আড্ডায় আপনাদের সকলকে স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট কবি ও সম্পাদক স্নেহাশিস মুখোপাধ্যায় মহাশয়। এবং আপনাদের কিছু প্রশ্ন থাকলে করতে পারেন। তো স্নেহাশিসদার থেকে কবিতা এবং সাহিত্য আলোচনা অনেক কিছু আমরা জানতে পারলাম। আরও কিছু
জানতে পারবো। এবার কটা কবিতা শুনিনি। হুম। শূন্য পুরাণ কবিতার নাম। চিরকাল বৃষ্টিকে ছাতার আড়ালে রেখেছি, তবুও কবিতার শরীরে জল দাগ এসে বসে। বাদল অক্ষরগুলি ডানা মেলে উড়ে যায় সবুজ বাসায়, ডেকে ওঠে প্রাণের প্রবাহ। নদ ও নদী জানে উজানের কথা, ডিঙা ভাসানের গানে বেহুলার মন শঙ্কা কান্না নিঝুম দাঁড়িয়ে। লিখে দেয় জীবনের শূন্য পুরাণ, এত যুগ গৃহস্থ দুঃখের সপ্তমালা। ছেঁড়া আঁচলের খুঁটে গিট দিয়ে বেঁধে রাখো রোদের অপেক্ষায়, জল কাঁচা দুপুরে মেলে দেবে বলে। কপালের ভাজে স্মৃতিগান বাজে আরশি নগরে, শব্দ সুর তুলে কথা বলে ভাঙা এসরাজ, মনের গোপনে একাকী। পুনর্জন্ম। ভয় হচ্ছে অরণ্যের ঘুম ভাঙলে জঙ্গল ঝাপসা হবে বাঘিনী মুদ্রায়, আর সেই আগ্রহী ঐশ্বর্যে উড়ে যায় কাক ডাকা রোদ্দুর। গাছেদের পাতা খসা শব্দের কাছে নতজানু মানুষের পোশাক বদলের খেলা। পোশাকের গায়ে ক্ষতবিক্ষত আড়াল, আড়ালের ধারে চুপ থাকা মানুষের যত শোক। ঘুমের গভীরে সবুজাবু স্বপ্নে এবার দেখো একদিন পুনর্জন্ম হবে। এটা একটা অন্য কবিতা পড়ছি, প্রিয় কবিতার মধ্যে একটা। রাঢ় দেশ। এই রাঢ় দেশে বর্ষা উৎসবের অপেক্ষায় আছি। বৃষ্টি এখনো ছুঁয়ে রাখেনি মাটির সবুজ বয়স। উপস্থিত নাঙ্গল জানে মাটির যন্ত্রণা। এই আক্ষেপ কৃষক ছাড়া আর কার হতে পারে। জেগে ওঠে স্মৃতির ইন্দ্রনীল চোখ। মন খারাপের দিনে কেন মেঘলা হয়, ভুলের সান্ত্বনায় বজ্রপাত বুকের পাঁজরে। বৃষ্টির শব্দে কি ভীষণ চাহিদায় স্কুল পড়ুয়া বান্ধবীর মার মুখ ভেসে যায় ছেঁড়া কাঁচলের টুকরোয়। এভাবেই বয়সের হলুদ স্বপ্নগুলি ছুঁয়ে দেখে মেয়ে মানুষের ভিজে ঠোঁট, গোলাপি পিঠ, মাথার ঘোমটা। মাঝে মাঝে জল তরঙ্গ শব্দ, অলিগুলি পথ, নদীর সঙ্গে পরিচয় হয়। ঘোর চোখে গেঁথে যায় নদীর ভালোবাসা। ভেসে ওঠে জল ছবি, কুমির তোর জলে নেমেছি। যদিও কোনোদিন কুমিরের সঙ্গে আলাপ হয়নি, পরিচয় হয় তরঙ্গ ঘূর্ণিতে ডুবে যাওয়া কিছু শামুক ও খড়কুটোর সাথে। জেনে যায় নদীর চরিত্র গতিবিধি। জল দাগে অকল্পনিক পৃষ্ঠায় ফুটে ওঠে অদৃশ্য দুঃখের অনুবাদ প্রতিলিপি। বাহ, খুব সুন্দর। আচ্ছা দাদা, যেটা বলছি যে তুমি তো কবিতা গল্প কিছু লেখো? আমি অনেক গল্প লিখেছি, ছোট গল্প অনেক গল্প লিখেছি। তবে আমি বছর 10-15 আর কোনো গল্প সেভাবে লিখিনি। মাথায় সবসময় ঘোরে, কিন্তু আমি গল্পকে ফর্মিং করে যে লিখে পুরো কমপ্লিট করে দেওয়া, সেটাই এখনো মানে কি বলবো, অবিন্যস্ত গোছালোভাবেই সেগুলোকে রয়ে আছে। স্কেচ করে রেখে দিয়েছিলাম এই পর্যন্ত। আচ্ছা, আমি শিল্পাঞ্চলের মানে সার্বিক সাহিত্য চর্চা সম্বন্ধে তোমার একটা ধারণা মানে বলো, যে কিরকম হচ্ছে, উত্তরসূরিরা কেমন লিখছে। আর একটা সময় আমার মনে হয় যে একটা সময় তো আমাদের এখানে তো দিকপাল সাহিত্যিকরা ছিল, যেমন বিমান চট্টোপাধ্যায় সাহিত্য নিয়ে তো এখন বিশাল গবেষণা হচ্ছে, বা মৃণাল বণিক ছিলেন, মধু চট্টোপাধ্যায় ছিলেন, বা এই যে এই যার কথা বললেন তুমি আনিস কল্যাণ বা ওই সুধাংশু সেন, কিন্তু সেইভাবে মানে কলকাতা পর্যন্ত সেইভাবে আলোড়ন উঠলো। দেখো, সেই সময়টা একটা জায়গায় গেছে, কিন্তু এখন যদি তুমি বলো, মানে আমি অন্যভাবে দেখছি বা অন্যভাবে ইয়ে করি। এখন যারা আমাদের আশেপাশে যারা লেখালেখি করছেন, কলকাতার নিজস্ব
নিজস্ব কোনোদিনই কোনো কলকাতার জায়গা ছিল না, যদি তুমি অন্যভাবে দেখো বা সেটা ঠিকই, বাইরের কিন্তু মফস্বলের বাইরে লোকেরা- মফস্বলের লোকেরা তারা কলকাতা বাজারে করেছে, তারা কলকাতার বাজার সেভাবে তাদেরকে নিয়েছে মানে ইন দ্য সেন্স তারা গ্রহণ করেনি, কিন্তু তারা বাজারটাকে শুধু নিয়েছে। তারা কলকাতার মানে সাহিত্যিক সেভাবে তারা ইয়ে করেনি, সে তারাশঙ্করের ক্ষেত্রে হোক যাই ক্ষেত্রে হোক খুব বেশি তারা মান্যতা দেয়নি ওইটুকু বাজারের মধ্যে। এবারে আমি যেটা অন্যভাবে কথা বলছি সেটা হচ্ছে যে দুর্গাপুরের আশেপাশে যারা লিখছেন আসানসোল, সমস্ত জায়গায় চলে সবাই কিন্তু কলকাতা, যেটা আমরা বলি না কলকাতার জল না খেলে নাকি হয় না, কিন্তু কলকাতাকে তো ছুঁয়েছেন বটেই, এবং আপামর বাংলা সাহিত্যের যে জায়গা সেটা কিন্তু তারা জায়গা করে নিয়েছেন। হ্যাঁ, আমাদের যারা যেসব নামগুলো বললাম তার পরবর্তীকালে অনেকেরই নাম করা যায় এখানে, অনেকে আমি বলতে পারি, এবং আমাদের বয়স এবং আমাদের কম বেশি 2-1 বছরের ছোটো বলতো, সেখানেও কিন্তু কবিতা বা গল্পের ক্ষেত্রে কিন্তু তারা ছাপ রাখছে। এখন ব্যাপারটা হচ্ছে সেটা তো একদিনের ব্যাপার তো নয়, এটা আরও দীর্ঘকালীন প্রক্রিয়ার মধ্যে থেকে যেতে হবে তাদের সেই লেখাগুলোকে, সেই জায়গাটাকে এখনও দীর্ঘকালীনভাবে তাদের রাখতে হবে, এইটাই। কিন্তু আমাদের যে জায়গায় দুর্গাপুরে যারা লেখালেখি করছেন না কেন অনেকেই, মানে বেশ অনেকেই বাংলা সাহিত্যের সুনামের জায়গাটা রাখতে পেরেছেন, এবং তাদের নিয়েও আলোচনা আসছে, এবং তারাও বাংলা সাহিত্যের ক্ষেত্রে যেমন রয়েছে বাংলা একাডেমিতে ডাক পাচ্ছেন, সাহিত্য একাডেমিতে ডাক পাচ্ছেন, এবং অন্যান্য বড় বড় পত্রিকা যেগুলোকে বলি আমরা, অনেক বাণিজ্যিক পত্রিকাতে তাদের লেখা বেশ ধারাবাহিকভাবেই তাদের লেখা ছাপা হচ্ছে, এবং কবিতার ক্ষেত্রেও হচ্ছে। এই দুটো মিলিয়ে আমি বলবো যে দুর্গাপুরের যারাই লিখছে বলতে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু তারা একটা জায়গা রাখতে পেরেছে, এবং পত্রপত্রিকার ক্ষেত্রে তো আমি বলবো যে যেগুলো রয়েছে ধারাবাহিকভাবে তারা করছেন, এটা একটা বড় দিক। আর এটা তো ঠিকই একটা বাকবদল তো হবে, বাকবদলের সঙ্গে সঙ্গে চিন্তাধারা কিছু চেঞ্জ হবে তাদের লেখার, এই আর কি। এটা বলবো নিঃসন্দেহে আমি আশায় আছি যে দুর্গাপুর একটা ভালো জায়গায় আছে এইটা, এবং দুর্গাপুর প্রচুর মানুষ আসছেন, দুর্গাপুরের মানুষরা বাইরে যাচ্ছেন, বিভিন্ন সাহিত্য অনুষ্ঠানগুলোতে ডাক পাচ্ছেন, প্রচুর মানুষ যাচ্ছে দুর্গাপুর থেকে, অন্যান্য শহরে যা না যায় আমি বলবো তো দুর্গাপুর থেকে অন্তত 15-16 জন তো কোনো না কোনোতে আছি, সেটা সেই হলদিয়া সাহিত্য উৎসব হোক, বাংলা জমি হোক, লিটল ম্যাগাজিন মেলায় হোক, বা এপার বাংলা ওপার বাংলা, তাতে 15-16 জন 20 জন তো কম বেশি করে থাকেই, এটা একটা বড় দিক। এইটাই। নমস্কার, যারা দেখছেন সকলকে আমাদের পত্রিকার তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট কবি স্নেহাশিস মুখোপাধ্যায় মহাশয়। তো স্নেহাশিস দা, আরেকটা যেটা বলছিলাম যে তুমি আচ্ছা মানে কী বলবো, আচ্ছা তুমি এই শহর নিয়ে কিছু বলো, সে একটা কিছু নতুন প্রজন্মকে একটা কিছু বার্তা দাও যারা লেখালেখি করছে, এবং এই অনুষ্ঠান শেষ করব আমাদের শহরের কিছু মানে সেই সময়কার তুমি যে 90 দশকের যে দুর্গাপুর দেখেছো, বা এই সময়ের যে দুর্গাপুর যে পরিবর্তন সেটা নিয়ে কিছু বলো। আমার তরুণ প্রজন্মের কাছে আমার বার্তা, তারা লেখালেখির মধ্যে যারা এসছেন তাদের নিজস্ব পড়াশোনা বা সমস্ত কিছু জীবন জীবিকাকে রেখে সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রে তারা যাতে নতুনরা কি আসছে, সেরকম ভাবে আসছে। দেখো আমাদের বা আমি সেভাবে নেই, দেখো তুমি আমাদের পরবর্তীকালে তুমি এসছো, এবারে তারপরে দেখো অঙ্কিতা এরা এসছে, তারপরে আমাদের সুকান্ত এসছে, সুকান্ত, অতনু পুরনো তাহলে অতনু আছে না, আমি বলছি কি স্কুল কলেজে তারা লিখছে, আমরা তাদের কাছে পৌঁছতে পারিনি, বা তারা সেই ব্যাপারে আমাদের কাছে মানে রাখতে পারেনি। আমার একটা যেটা ধারণা আছে, এবং সেটা তোমাকেও বলবো এবং এটা সরাসরি বলবো, আমাদের এখানে যে 3টে কলেজ রয়েছে, ধরো গভর্নমেন্ট কলেজ রয়েছে, মাইকেল মধুসূদন কলেজ রয়েছে এবং উমেন্স কলেজ রয়েছে, আমাদের মনে হচ্ছে যে একসঙ্গে কিছু পত্রপত্রিকা কিছু সম্পাদকরা এসে একটা ডিপার্টমেন্টে যদি আমরা বাংলা ডিপার্টমেন্ট বা ইংরাজি ডিপার্টমেন্ট সাহিত্যের এই ব্যাপারে কোনো সাবজেক্টকে নিয়ে আলোচনা করি, এবং তাদের স্টুডেন্টসরাও যদি 2-3 জন 4 জন থাকে বলার জন্য 5 মিনিট 7 মিনিট 10 মিনিট করে দিই, আমার মনে হয় একটা 2 ঘন্টা 2.5 ঘন্টার একটা করে হলে কি হবে, তাহলে বর্তমান সাহিত্যের সঙ্গে তাদেরও নতুন একটা
যোগসূত্র তৈরি হবে, এটা ভালো। প্লাস তাদেরও ভাবনা চিন্তা করবে, তারাও একটা জায়গা পাবে যে এখানে এই চর্চাগুলো হয়, এই মানুষগুলো মানে, লিখছেন, হ্যাঁ। তারা আমাদের সঙ্গে যোগাযোগটা করে নিতে পারবে। মানে আর জীবন কি অনেকটা জটিল হয়ে গেছে হয়তো পেশার গত কারণেই কি সাহিত্য বিমুখ বা মানে যারা স্কুল কলেজে সাহিত্য বিমুখ বলবো না, কারণ সাহিত্য যদি বিমুখই হতো তাহলে লিটল ম্যাগাজিন মেলায় বা তুমি যদি পত্রপত্রিকা ক্ষেত্রে দেখো বা আমাদের ফেসবুক খুলতে দেখো কত পত্রপত্রিকা হচ্ছে এবং কত ছেলে মেয়ে লেখালেখি করছে। হ্যাঁ, এখন ধরো আমরা যখন একটা পড়তাম আমরা 2-3টে ম্যাগাজিন দেখতে পেতাম, কিন্তু এখন সেখানে 30টা 35টা করে প্রতিটা শহরে ম্যাগাজিন আছে, হয়তো ধারাবাহিকভাবে হয়তো কম বেশি আছে, কিন্তু তুমি তো দেখছো বা করছো, সেটাতে আমার তো মনে হয় এটা কোনো ব্যাপার। এবং লিটল ম্যাগাজিনে যখন আমাদের প্রথম পশ্চিমবঙ্গ সরকার থেকে লিটল ম্যাগাজিন শুরু করেছিল, তখন যে লিটল ম্যাগাজিনগুলো আমরা দেখেছি আর তো জায়গা দিতে পারে না, এখন তো জায়গা দিতে পারে না অনেক লিটল ম্যাগাজিন, মানে কে বলতে পারে না, সে নিয়ে ঝগড়াঝাঁটি হয়, অশান্তি হয় আর প্রচুর। এবং তুমি যে কোনো এখন কত উৎসব হচ্ছে বলো তো, এখন প্রতিটা মফস্বল শহরে ছোটোখাটো জায়গায় কত উৎসব হচ্ছে। আমাদের দুর্গাপুরে এখন দিন একটা রোববারে 3-4টে জায়গায় অনুষ্ঠান হয়ে যায়। তাহলে সেরকম যদি আমাদের এখানে হয় তাহলে অন্যান্য জায়গায় খেলে কত হয়। তো আমার তো মনে হয় এটাতে কমার কোনো ব্যাপার নেই, বরং দিনকে দিন বাড়ছে। না, তুমি যেটা কথাটা বলে সেটা একটা ভালো, যে কলেজগুলোকে আমাদের নিজের দায়িত্ব নিতে হবে। আমাদের যদি বাংলা সাহিত্য, বাংলা সংস্কৃতি বা যে কোনো ভাষারই সাহিত্য সংস্কৃতিকে যদি এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে হয়, বা আমাদের তরুণদের কাছে আমরা কি ভাবছি সেই বার্তাটা রাখি, তাহলে মনে হয় আমাদেরও একটা দায়িত্ব আছে। আমরা যেহেতু বড় হয়ে গেছি, এখন আমাদের মনে হয় তরুণ প্রজন্মকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আমাদের একটা এই ভাবনাগুলোকে একটু করা দরকার বলে আমার মনে হয়। আর এই দুর্গাপুর আমাদের শহরের ভবিষ্যৎ নিয়ে কিছু বলো। ধরো দুর্গাপুর তো আমরা যেভাবে দেখেছি বা আজ থেকে 10 বছর আগে যেটা রয়েছে, দুর্গাপুর কিন্তু আরো বাড়ছে। দুর্গাপুর বিভিন্ন দিকেই বাড়ছে। হ্যাঁ, আমাদের এখানে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল যে জায়গাগুলো সেগুলো বন্ধ হয়ে গেছে, অনেক বড় শিল্প সেটা সময়ের ক্ষেত্রে তো হচ্ছে, কিন্তু ছোটোখাটো কলকারখানা তো অনেকগুলো বেড়েছে। এবং এখানকার প্রচুর মানুষ, তো আমরা যে জনসংখ্যা দেখেছি, আজকের যে জনসংখ্যা তুমি তোমার পাশাপাশি অঞ্চলে দেখলেই বুঝতে পারবে, তাদের যে ঘরে আমরা যেগুলো ঝুড়পি দেখেছি, আজকে তাদের অট্টালিকা বাড়ি, এবং তাদের গাড়ি 4 চাকা করে গাড়ি দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, তাদের সমস্ত কিছু হয়েছে, অর্থনৈতিক উন্নতি প্রচুর হয়েছে। আবার এক শ্রেণী মানুষ তারা কিছু করতে পারছে না, তারা ওই কি বলবো রিটায়ারমেন্টের পরে শুধু তাদের অবস্থা সত্যি কাইলজি। কিন্তু অন্যান্য আমি কি বলতে চাই, তাহলে কি এই যে জায়গাটা শিল্পাঞ্চলটা কি শুধু ধনী মানুষদেরই একটা হবে, মানে জায়গা হয়ে দাঁড়াচ্ছে কি? ধনী মানুষ তো ঠিক বলবো না, মানে কি বলবো, নিম্নবিত্ত, এখন যেটা হচ্ছে নিম্ন মধ্যবিত্ত, যেটাকে বলি আমরা আগে গরিব মানুষ বলতাম, তারপরে নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত। এখন এই মানে যেটা গরিব মানুষ, এই নিম্ন মধ্যবিত্ত এখন শুধু মধ্যবিত্ত সেই জায়গাটা দাঁড়িয়ে আছে, তারপরে উচ্চবিত্ত। এখন এই নিম্ন মধ্যবিত্ত আর কেউ না, এখন নিম্ন আমরা আর সেই সকালবেলা উঠে ঘুম থেকে উঠে কোনো ভিখারিদের দেখি না, দেখি কি তাদের সরকারের অনেকগুলো প্রকল্প এসছে, তারা পাচ্ছে, বা 100 দিনের কাজ আছে, এটা অস্বীকার করার উপায় নেই। অন্যভাবে কিন্তু সেভাবেই রয়েছে। এখন সেটা বলবে যে সময়ের সঙ্গে সঙ্গে সংজ্ঞা বদলায়, কাজের ক্ষেত্রে বিভিন্ন বদলায়, সেগুলো তো বদলেছে। এবং দুর্গাপুর অনেক বেড়েছে। দুর্গাপুর শুধুমাত্র এখন এজন বিজন এমএমসি ডিপিএল এর মধ্যে জায়গা। দুর্গাপুরে তুমি এখন শিবপুর পর্যন্ত ওইদিকে তুমি দুর্গাপুরে দেখতে পাবে, এদিকে কাজরা অন্ডাল পর্যন্ত, এবং কাজরা অন্ডাল তো আমাদের ম্যাচ করে গেছে গোপাল মাঠ থেকে। এবং সেই সব জায়গাগুলো আমি একটা কোনো জায়গায় লিখেছিলাম যে সেই সব জায়গারও আর একটু উন্নতি দরকার, মানে শুধু এই সিটি সেন্টার কেন্দ্রিক আমাদের যে উন্নতিটা সেটা করলে হবে না। আলাদা মতো করে ছোট ছোট জায়গাগুলো ভেঙে যায়। তুমি আগে দেখো, আমি আমাদের এখানটাতে তুমি যদি বলো বিধাননগরটা, তুমি আগে কি দেখেছো? আমরা ভয় পেতাম। আজকে 10-15 বছর আগে বিধাননগরে যেতে সিটি সেন্টারই বলো, সিটি সেন্টারটা বলে দুর্গাপুর ডিসি সিনেমার সামনে শুধু গাছ ছিল, জঙ্গল ছিল, কি হয়েছে দেখো আজকে টোটাল ব্যাপারটা তুমি তো চিনতেই পারবে না। দুর্গাপুরের অন্যান্য জায়গায় তারপর আমাদের ফ্লাইওভার হয়ে গেছে, রাস্তাঘাটে 4 লেন্থ 8 লেন্থ শুরু হয়েছে, এবং আমাদের সিটি সেন্টারে তুমি যে জায়গাটা 4 লেন্থ হচ্ছে, এইগুলো তো আমাদের অনেক উন্নত জায়গাগুলো হয়েছে। এবং আমাদের এই বড় বড় হসপিটালগুলো এসেছে, আইকিউ সিটি এসেছে, মিশন হসপিটাল এসেছে, ওইদিকে সনকা, কত কি শিক্ষা। আমাদের দুর্গাপুরটাতে এখন সত্যি কথা বলতে যে শিক্ষা স্বাস্থ্যের একটা বড় জায়গা, এবং প্রচুর এডুকেশন সারা ভারতবর্ষের মানুষ, ভারতবর্ষের বাইরে প্রচুর মানুষ আসছে পড়াশোনার জন্য। হ্যাঁ, পড়াশোনার জন্য। সেটাই বলছি যে শিক্ষা এবং স্বাস্থ্যের ক্ষেত্রে একটা বড় এটা জায়গা এসছে।
এবং আমাদের একটাও আমাদের এগুলোকে একটু আরো চর্চার মধ্যে আমার যেটা বলার যেটা যেই জায়গাটা কিন্তু আমাদের এইডিডিএ বা ডিএমসি ভূমিকাটা পালন করতো, আমাদের ধরো লিটল মার্কেটের সময় কিন্তু ডিএমসি থেকে আমরা অনেক বই একটা বেরিয়েছে মানে শুনেছি। পত্র পত্রিকার ক্ষেত্রে তারা হেল্প করতো, Help করতো। এইডিডিএ তারা বছরে একটা করে বিজ্ঞাপন দিতেন সরকারি। তো সেটা আমাদের কোথাও আমাদের আলোচনাও করেছিলাম, তারা বলেছিল আমাদের সঙ্গে বসবেন এবং কিন্তু আমাদের আমরা সেই পত্রিকার জায়গাটা একটা করতে পারিনি। দুর্গাপুর সংখ্যা হচ্ছে, যদি তোমাকে বলা রইলো, যদি না, এটা আমাদেরকে যে বলতে হবে, আমাদের দুর্গাপুরকে নিয়ে করছি, দুর্গাপুরের এই যেসব সংস্থাগুলো রয়েছে, যেমন এইডিডিএ বা অন্যান্য জায়গাগুলো আরও তাদের কাছে আমাদের একটা আবেদন থাকবে যে সাহিত্য শুধুমাত্র শিল্প শুধু তো মুনাফা অর্জনের নয়, সাহিত্য সংস্কৃতির বিকাশ এবং পরিবেশকে বাঁচানোর ক্ষেত্রেও তাদের একটা ভূমিকা আছে। এবং যে কোনো অর্গানাইজেশন বড় তাদের একটা ফান্ড থাকে বিভিন্ন ইয়ের কাজ ক্ষেত্রে, সামাজিক যে কাজগুলো, তো একটা সাহিত্য সংস্কৃতি তো সমাজের বাইরে নয়। তো আমার মনে হয় এইগুলো করলে আমাদের একটু সবাই মিলিতভাবে এই জায়গাগুলোকে একটু বলা দরকার। তাহলে আমার মনে হয় একটু 10 জনের কাছে গেলে তো দুটো তো অন্তত আমাদের সেই জায়গাটা পাবো। এটা বলা চালু করাটা দরকার, এটা হচ্ছে শুধু ভাবনাই না, এটাকে কিভাবে করা যায় সেই চেষ্টাটা আমার মনে হয় খুবই করা দরকার। ধন্যবাদ স্নেহাশিস দা তোমাকে, খুব সুন্দর। আজকে আমরা অনেক সমৃদ্ধ হলাম, অনেক কিছু জানতে পারলাম। নমস্কার, আপনারা যারা আমাদের সাথে ছিলেন সকলকে আমাদের আন্তরিক শ্রদ্ধা জানাই, এবং আমাদের সঙ্গে ছিলেন বিশিষ্ট কবি স্নেহাশিস মুখোপাধ্যায় মহাশয়। তো আজকের মতো এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থাকবেন।